Assalamu alaikum. Welcome to our lecture 1 of 20th Century English Literature 2. আমাদের কোর্সের কোর্স কোড হচ্ছে ANG 4233. আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে কিছুদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে অফিশিয়াল ইমেল অ্যাড্রেস যেটা অফিশিয়াল ইমেল আইডি সেটা অ্যাক্টিভেট করে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। না হলে যখন পরবর্তীতে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন তখন প্রবলেমে পড়তে পারেন। সবাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অফিশিয়াল ইমেল অ্যাড্রেস যেটা সেটা অ্যাক্টিভেট করে নিন। সিআর এর কাছে আছে ইউটিউব ভিডিও আছে কিভাবে নিজের ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভেট করতে হয়। আমরা আমাদের ফার্স্ট স্লাইডটা দেখতে পাচ্ছি, ম্যান অ্যান্ড সুপারম্যান অ্যান ইন্ট্রোডাকশন। আমাদের এই কোর্সে আমরা 4টা টেক্সট কমপ্লিট করব। প্রথমে আমরা শুরু করব ম্যান অ্যান্ড সুপারম্যান দিয়ে, এটা একটা ড্রামা। তারপর মিডের আগে আমরা আরেকটা নভেল টাচ করার চেষ্টা করব, লর্ড জিম বাই জোসেফ কনরাড। মিডের পরে আমাদের আরো দুটো নভেল আছে, জেমস জয়েসের আ পোর্ট্রেট, আর সবার শেষে ডিএইচ লরেন্সের সানস অ্যান্ড লাভার্স। আজকে আমরা শুরু করছি ম্যান অ্যান্ড সুপারম্যান, আমাদের ফার্স্ট টেক্সট অফ 20th সেঞ্চুরি লিটারেচার 2। ভালো করে টাইটেলটা খেয়াল করেন, ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা আমাদের কিছু প্রিলিমিনারি আইডিয়া গুলো আমরা একটু এস্টাবলিশ করি। সরাসরি নাটকে ঢোকার আগে আমরা একটু আমাদের ড্রামাটিস্ট সম্পর্কে একটু জানি। কেউ একজন পড়বেন কি ড্রামাটিস্টের নামটা? কেউ একজন পড়েন? স্যার স্লাইডে তো হচ্ছে অনলি ম্যান অ্যান্ড সুপারম্যান এটা লেখা আর হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশনটা লেখা, অন্য কিছু তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এখন জর্জ বার্নার্ড শো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শ, ব্র্যাকেটে কি লেখা 1856 টু 1950। মানে এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে ওনার জন্ম হচ্ছে 1856, উনি মারা গেছেন 1950s। 1856 টু 1950 এটা কিন্তু বিশাল সময়, 94 ইয়ার্স। ভদ্রলোক বেঁচে ছিলেন অলমোস্ট 94 ইয়ার্স, বিশাল সময়। আমরা আমাদের প্রথম পয়েন্টটা পড়ি। রেইন পড়েন তো প্রথম পয়েন্টটা কি লেখা? স্যার কোন পয়েন্টটা? প্রথম বুলেট পয়েন্টটা। An Irish playwright and critic. An Irish playwright and critic. Critics. উনি আয়ারল্যান্ডের মানুষ, উনার জন্ম আয়ারল্যান্ডে। উনি নাটক লিখতেন, এই জন্য উনি একজন ড্রামাটিস্ট। শুধুমাত্র উনি নাটকই লিখতেন না, উনি সমালোচক ছিলেন, one of the most prominent critic. First point, he is an Irish dramatist and critic. এই পয়েন্ট নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। An Irish playwright and critic. প্লেরাইট কে আমরা ড্রামাটিস্টও বলি, যিনি নাটক লিখেন। আচ্ছা, এরপর
জান্নাতুল ফেরদৌস, আপনি সেকেন্ড পয়েন্টে একটু ডিসকাস করবেন কি লেখা? Wrote more than 60 plays incorporating both contemporary satire and historical allegory. আচ্ছা, উম, এখান থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি? সে আরো ওনার হচ্ছে ক্যারিয়ারে ওনার নাটকের সংখ্যা কত? 60 plays 60, more than 60, মোর দেন 60 প্লেস, মানে অনেক নাটক লেখা তার। ইনকর্পোরেটিং বোথ কন্টেম্পোরারি স্যাটায়ার অ্যান্ড satire and historical হিস্টোরিক্যাল অ্যালিগরি। allegory. মানে ওনার নাটকের বিষয়বস্তুতে দেখেন, ওনার নাটকে বেশিরভাগ নাটকই হচ্ছে স্যাটায়ার, বেশিরভাগ নাটকই হচ্ছে কাউকে ব্যঙ্গ করা, কন্টেম্পোরারি স্যাটায়ার। স্পেশালি জর্জ বার্নার্ড শ criticized ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটির যে দুর্বলতা, হিপোক্রেসি, এটাকে রিভিল করা। জর্জ বার্নার্ড শ in his play he tried to reveal the hypocrisy of Victorian society. ভিক্টোরিয়ানরা নিজেদেরকে অনেক সিভিলাইজড বলতো, অনেক জেন্টলম্যান আখ্যায়িত করতো, বাট আসলে তারা কি সিভিলাইজড ছিল? জর্জ বার্নার্ড শ নাটকে দেখা যাচ্ছে তাদের এই ভালো মানুষ মুখোশের আড়ালে তাদের আসল রূপটা বেরিয়ে আসছে। জর্জ বার্নার্ড শ ইজ রিভিলিং দ্য হিপোক্রেসি অফ ভিক্টোরিয়ান সোসাইটি। ভিক্টোরিয়ান সোসাইটির ভণ্ডামি উনি উন্মোচন করছেন। শুধুমাত্র কন্টেম্পোরারি স্যাটায়ার না, একই সাথে হিস্টোরিক্যাল অ্যালিগরি। ওনার নাটকে অ্যালিগরি মানে আপনারা কেউ বলতে পারবেন? অ্যালিগরি, ফরহান? Sir, allegory is something representing abstract ideas আরেকটু ক্লিয়ার by করেন লিয়ান। characters. It's like presenting abstract ideas by the physical figures or something else. অ্যালিগরির বাংলা কি? স্যার কোনো প্লেস বা ক্যারেক্টার দিয়ে কোনো মেসেজ ডেলিভার করা এরকম কিছু অ্যালিগরি। হ্যাঁ, অ্যালিগরি এটা হচ্ছে রূপক। অ্যালিগরির বাংলা কোনো হচ্ছে কিছু রূপক। রূপক বর্ণনা, কোনো হ্যাঁ, কিছুর ধরেন রূপক আপনি বর্ণনা। আপনি বলছেন একটা কিন্তু বুঝাচ্ছেন আরেকটা। ফর এক্সাম্পল, আমাদের ঈশপের গল্প আছে না, ঈশপের ফেবল, খরগোশ কচ্ছপের গল্প, জি স্যার। এটাও কিন্তু একটা অ্যালিগরি। আসলে তো খরগোশ কচ্ছপ তারা এভাবে কথা বলতে পারে না, মানে এটা দিয়ে একটা মেসেজ দিচ্ছে। মানে অ্যাপারেন্টলি মনে হতে পারে টোটালি অ্যাবসার্ড, কিন্তু আসলে এটার মধ্যে একটা মেসেজ আছে। সারফেস মিনিং একটা থাকবে আর ইনার মিনিং আরেকটা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারফেস লেভেলে একটা মিনিং আর ডিপ লেভেলে আরেকটা মিনিং থাকবে। এখানে রিভেল আর হিডেন মিনিং। হ্যাঁ, হিস্ট্রিটাকে এক্সপ্লেইন করার জন্য জর্জ বার্নার্ড শ অ্যালিগরিক্যাল কিছু নাটক বানিয়েছেন ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি মোর প্রপারলি। ইতিহাসকে ভালো করে বোঝার জন্য, ইতিহাসকে যেন আমরা ভালো করে বুঝতে পারি, এই জন্য তার কিছু কাজ আছে। মানে উনি প্রচুর কাজ করেছেন। হি ওয়ার্ক রিয়েলি হার্ড, অনেক পরিশ্রম করেছেন। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা ছিল জর্জ বার্নার্ড শ ইজ অ্যান আইরিশ প্লেরাইট অ্যান্ড ক্রিটিক। উনি শুধু নাটকই লেখেন নাই, উনি একজন বেশ শক্তিশালী সমালোচক ছিলেন। এর পরের পয়েন্টে আমরা আসছি, হি রোট মোর দেন 60 প্লেস, মানে প্রচুর নাটক লিখেছেন। আর ওনার নাটকের মূল বিষয়বস্তু দুটো আমরা পাচ্ছি, একটা হচ্ছে কন্টেম্পোরারি স্যাটায়ার, সমসাময়িক সময়ের যে ভণ্ডামি, ওটাকে ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ করা, অ্যান্ড হিস্টোরিক্যাল অ্যালিগরি। আমরা অনেক সময় ইতিহাস অন্ধের মতো মুখস্থ করি, আমরা কোয়েশ্চেন করি না। হিস্ট্রিতে অনেক বিষয়বস্তু থাকে যেটাকে সবসময় চ্যালেঞ্জ করতে হয়, অন্ধের মতো মেনে নেওয়া উচিত না। জর্জ বার্নার্ড শ দেখালেন যে উই নিড টু লুক এট হিস্ট্রি ফ্রম ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এই জন্য উনি বিভিন্ন অ্যালিগরির মাধ্যমে দেখালেন যে
হিস্ট্রিটাকে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হয়, শুধুমাত্র একদিক থেকে দেখলে হবে না। আচ্ছা, এরপর লিয়ান আপনি থার্ড পয়েন্ট একটু পড়বেন। The leading dramatist of his generation in 1925 was awarded Nobel Prize in Literature. তাকে আমরা বলছি দ্য লিডিং ড্রামাটিস্ট। ভালো করে খেয়াল করেন, দ্য আর্টিকেলটা দেখেন একদম ডেফিনেট, মানে হচ্ছে উনি উনার সময়ের সবচেয়ে প্রমিনেন্ট, সবচেয়ে ডমিনেন্ট নাট্যকার। তার জেনারেশন, তার জীবদ্দশায় তার থেকে বেশি প্রমিনেন্ট আমরা কাউকে পাই না। জর্জ বার্নার্ড শ, কেউ কেউ তাকে সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার বলে, মানে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার উনি যদি হন দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, জর্জ বার্নার্ড শকে বলা হয় দ্য সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার। তার একটা প্রমাণও আছে যে 1925-এ জর্জ বার্নার্ড শ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। ততদিনে নোবেল প্রাইজ দেওয়ার প্রচলন হয়ে গেছে। 1925 সালে তাকে নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়। আচ্ছা, এই 3 পয়েন্টে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে জর্জ বার্নার্ড শ কিন্তু তার সময়ের অনেক প্রভাবশালী আর এস্টাবলিশড একজন নাট্যকার এবং ক্রিটিক। এই বিষয়ে তো আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি, তাই তো? কি বলেন? রেসপন্স করবেন সাথে সাথে প্লিজ। জি স্যার। মানে ভালো করে দেখেন, 60-এর বেশি নাটক তার লেখা। বিষয়বস্তু হচ্ছে উনি সমসাময়িক বিভিন্ন ভণ্ডামিকে ব্যঙ্গ করছেন, ইতিহাসকে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন। তাকে সম্মানিত করা হয় নোবেল প্রাইজে ইন 1925, দ্য লিডিং ড্রামাটিস্ট অফ হিজ জেনারেশন। মানে তার সময় আসলে ব্রিটেনে তার থেকে বেশি প্রমিনেন্ট আমরা আর কাউকে পাই না। এরপরে আমাদের যে ফোর্থ পয়েন্টটা আছে, ফরহান আপনি কি একটু পড়বেন ফোর্থ পয়েন্টটা? Yes. Influenced by Henrik Ibsen, sought out to introduce a new realism into English language drama, using his plays as vehicles to disseminate his political, social, and religious ideas. ওকে, এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ফোর্থ যে পয়েন্টটা, এটা হচ্ছে আমরা জর্জ বার্নার্ড শর যত কাজ আছে সব কাজকে আমরা একদম সামারাইজ করতে পারি। জর্জ বার্নার্ড শ, ওনার একজন গুরু আছে, সেই গুরুর নাম হচ্ছে হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন উনি নরওয়ের একজন নাট্যকার। উনি ডেনমার্কের ভাষায় লিখতেন, ড্যানিশ ভাষায় লিখতেন। তাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন ড্রামা। হেনরিক ইবসেন উনি তার নাটকের মধ্য দিয়ে বাস্তবতা কেমন হতে পারে সেটার একটা প্রতিচ্ছবি আমাদেরকে দেখাচ্ছেন, যে আসলে আমরা যাকে বাস্তবতা বলি সেটা কি সত্যি বাস্তবতা, নাকি আমরা আমাদের বাপ দাদা, আমাদের স্কুল কলেজ, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের যা শেখাচ্ছে আমরা সেটাকেই বাস্তবতা বলছি। আমরা কি অন্ধের মতো সবকিছু মেনে নিচ্ছি, নাকি আমরা কোয়েশ্চেন করছি? আমাদেরকে তো ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, আমাদের তো যাচাই করে নিতে হবে। অন্ধের মতো যদি মেনে নেই তাহলে তো এটা অর্থহীন। Influenced by Henrik Ibsen, George Bernard Shaw, he is influenced by Henrik Ibsen. এই ভদ্রলোকের নামটা আপনারা লিখে রাখেন, হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন। এখন এই ভদ্রলোক কেন জর্জ বার্নার্ড শর গুরু? আমরা কেন বলছি যে জর্জ বার্নার্ড শর গুরু হচ্ছেন হেনরিক ইবসেন? কিভাবে হেনরিক ইবসেন শকে ইনফ্লুয়েন্স করলো এরপরে কিন্তু লেখা আছে। কি পড়লেন ফরহান, আরেকবার পড়বেন? ওই কমার পর থেকে একটু পড়েন। Sought to introduce a new realism into English language drama, using his plays as a vehicle to
disseminate his political, social, and religious ideas. Introducing a new realism into English language drama. নাটকে নতুন এক রিয়েলিজমের ইন্ট্রোডিউস করা। বাস্তবতা আসলে কেমন হতে পারে? দ্য রিয়েল রিয়েলিজম, সত্যিকারের যে বাস্তবতা। আমরা আরেকটু সহজ করে যদি বলি, সত্যি, আমরা যাকে সত্যি বলি সেটাকে আসলেই সত্যি, নাকি শিখিয়ে দেয়া সত্যি, নাকি মিথ্যার আড়ালে সত্যি, নাকি সত্যের আড়ালে মিথ্যা? মানে আমাদের নিউ রিয়েলিজম নাটক। এর আগের যত নাটক ছিল, জর্জ বার্নার্ড শ উনি একজন পণ্ডিত। উনি শেক্সপিয়ার পিরিয়ডে যত নাটক, উনি সব নাটকের একজন ক্রিটিক। যত নাটকের টেকনিক আছে, যত কাহিনী আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে, সবকিছু উনি হচ্ছেন সেলফ এডুকেটেড। জর্জ বার্নার্ড শ উনি কোনো ভার্সিটিতে পড়েন নাই, উনি হচ্ছেন সেলফ এডুকেটেড। উনি নিজেই অ্যানালিসিস করেছেন। মানে জর্জ বার্নার্ড শকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট পেডান্টিক্স। উনি একজন পণ্ডিত, ইংলিশ ড্রামার, উনি একজন পণ্ডিত। উনি হচ্ছেন, এমন কোনো নাটক নাই, এমন কোনো ড্রামা রাইটিং স্টাইল নাই উনি অ্যানালিসিস করেন না। শেক্সপিয়ার বলেন, মার্লো বলেন, কিড বলেন, পরবর্তীতে যত নাট্যকার আছে সবার নাটককে উনি অ্যানালাইজ করেছেন, শুধু ইংরেজি না, জার্মান, ফ্রেঞ্চ। হি অ্যাকচুয়ালি অ্যানালাইজড দ্য ড্রামা রাইটিং স্টাইল, দ্য প্লে রাইটিং স্টাইল। এই সব কিছু অ্যানালিসিস করার পর উনি একটা সিদ্ধান্তে আসলেন যে আমাদের নর্মাল নাটকে যেভাবে বাস্তবতাকে দেখানো হয় সেটা আসলে সত্যিকারের বাস্তবতা না। যেভাবে বিভিন্ন থিমকে প্রেজেন্ট করা হয়, যেমন লাভ রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, তারপর রাইভালরি, রিভেঞ্জ, এটা আসলে নাটকে যেভাবে দেখানো হয় বাস্তবে আসলে এরকম না। নাটকে অনেক বেশি মেলোড্রামাটিক হিসেবে দেখানো হচ্ছে। জর্জ বার্নার্ড শ বললেন, এতদিন পর্যন্ত আমরা যাকে নাটক বলে জানছি, এতদিন পর্যন্ত আমরা যাকে নাটক বলছি, এটা আসলে জুভেনাইল ড্রামা। এটা আসলে মানে অপ্রাপ্ত বয়স্কদের জন্য, মানে নট ম্যাচিওরড এনাফ। জর্জ বার্নার্ড শ বলছেন বেশিরভাগ নাটকই হচ্ছে দিজ আর নট ম্যাচিওরড এনাফ। উই আর নট ম্যাচিওরড এনাফ, উই আর নট লিটারেট এনাফ। আমরা যথেষ্ট শিক্ষিত না, আমরা যথেষ্ট ম্যাচিওরড না, কারণ আমরা যেভাবে রিয়েলিটিকে দেখছি এটা আসলে পুরো রিয়েলিটি না। আমাদের দেখায় ঘাটতি আছে, আমাদের বোঝায় ঘাটতি আছে। আমাদের সত্যিটা জানতে হবে, আমাদের বাস্তবতাটা জানতে হবে। কিভাবে জানা যায়? হেনরিক ইবসেন তাকে এই প্রেরণাটা দিলেন। হেনরিক ইবসেন হচ্ছে প্রথম নাট্যকার। হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ড্রামাটিস্ট। একদম প্রথম না বলে একদম প্রথম সারির একজন, ওয়ান অফ দ্য ফার্স্ট ড্রামাটিস্ট। আমরা কিন্তু হেনরিক ইবসেনের কথা বলছি, ওনার গুরু, জর্জ বার্নার্ড শর গুরু। হেনরিক ইবসেন হচ্ছেন ওয়ান অফ দ্য ফার্স্ট ড্রামাটিস্ট হু এক্সপোজড দ্য হিপোক্রেসি অফ ভিক্টোরিয়ান সোসাইটি। তখনকার সময় যারা ভদ্রলোক, যারা সভ্য মানুষ, তাদের যে ভণ্ডামির, তাদের যে মিথ্যার মুখোশ, হেনরিক ইবসেন প্রথম সেটা উন্মোচন করলেন। এখন এই যে উন্মোচনটা, মানে আমরা যাকে বাস্তবতা জানি সেই বাস্তবতার পর্দা ছিঁড়ে ফেলা, নকল বাস্তবতা থেকে সত্যিকারের বাস্তবতা, আসল বাস্তবতায় যাওয়া। আমরা সত্যি মিথ্যা আলাদা করতে জানবো। আসলে কি অ্যাবসলিউট ট্রুথ, চূড়ান্ত সত্য বলতে কিছু আছে কিনা, নাকি সবকিছুই আপেক্ষিক? সাদা কালো, ভালো মন্দ কি সবসময় কি পুরোপুরি আলাদা করা যায় কিনা, নাকি ভালোর ভিতর মন্দ থাকে, মন্দের ভিতরেও ভালো থাকে? এটা নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। জর্জ বার্নার্ড শ এমনিতে বলেন নাই যে বেশিরভাগই নাট্যকার যারা, তারা দে আর নট ম্যাচিওরড এনাফ টু পোর্ট্রে দ্য রিয়েলিটি। কারণ এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে ভিলেন যিনি, তিনি সবসময় 100% খারাপ, একদম ব্ল্যাক। আর যিনি আমাদের হিরো বা ইনোসেন্ট ক্যারেক্টার, তারা হচ্ছে
একদম 100% পিওর ইনোসেন্ট হোয়াইট। কিন্তু বাস্তব জীবনে কিন্তু সবাই একদম পুরোপুরি খারাপ না, সবাই একদম 100% ভালো না। সাদা কালোর জগতে এই দুনিয়া, এটা হচ্ছে মাঝামাঝি। উই আর লুকিং ফর দ্যাট গ্রে এরিয়া, যে যারা ভালো তাদের মধ্যেও খারাপ কিছু আছে, যারা খারাপ তাদের মধ্যেও ভালো আছে। কিন্তু শুধু মানুষ না, যে কোনো চিন্তা ভাবনা, একটা চিন্তা ভাবনা যখন ভালো হয়, সেটা যে 100% ভালো তাও না, আবার 100% খারাপ তাও না। এটা হচ্ছে আমাদের যাচাই করে নিতে হবে, নিজেকে বুঝে নিতে হবে। যখনই আমরা বুঝতে পারবো, যখনই উই উইল বি ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড রিয়েলিটি, দ্যাট ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। মানে আমাদের সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকে, সব দিক থেকে আমাদের বুঝতে হবে। এখন এর আগের কোন নাটকে আমরা এত ডিপ অ্যানালিসিস পাই নাই। জর্জ বার্নার্ড শ সবচেয়ে দারুণ যে কাজটা করলেন সেটা হচ্ছে হি সিভিয়ারলি ক্রিটিসাইজড দ্য প্রিভিয়াস ইংলিশ ড্রামা। ক্রিটিসাইজ করার পরে উনি এই সিদ্ধান্তে আসলেন যে so far the reality is not properly portrayed. জর্জ বার্নার্ড শ তার হাতে সেই কাজটা নিলেন যে হি নিডস টু পোর্ট্রে দ্য রিয়ালিটি, বাস্তবতাকে নাটকের পর্দায় মঞ্চে নিয়ে আসতে হবে। মঞ্চে শুধু নকল বাস্তবতা দেখালে হবে না, ইন স্টেজ হি নিডস টু পোর্ট্রে দ্য আলটিমেট রিয়ালিটি, দ্য ট্রুথ। এরপরে দেখেন এখানে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ড্রামার পরে যে পার্টটা আছে, এটা আপনারা হাতে কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন। এই যে আমি হাইলাইট করলাম, দেখেন হাইলাইট করলে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইউজিং হিজ প্লেস অ্যাজ ভেহিকল। ভেহিকল মানে হচ্ছে মাধ্যম। নরমালি ভেহিকল বলতে আমরা গাড়ি বুঝি, এখানে ভেহিকল মানে হচ্ছে মিডিয়াম। জর্জ বার্নার্ড শ ব্যবহার করছেন তার নাটককে মাধ্যম হিসেবে। কিসের মাধ্যম? টু ডিসেমিনেট। ডিসেমিনেট মানে হচ্ছে প্রচার করা, ডিসেমিনেট মানে হচ্ছে বিলিয়ে দেওয়া। জনে জনে বিলিয়ে দেয় না, ডিসেমিনেট কটাকে বলছে ডিসেমিনেট করা। ডিসেমিনেট হিজ পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস। তিনটা পয়েন্ট মাথায় রাখবেন: পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস আইডিয়াস। পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস আইডিয়াস। উনি কিন্তু শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য নাটক লিখছেন না। শুধুমাত্র বিনোদন দেয় যদি নাটকের মূল কথা হতো, তাহলে তো এখানে রিয়েলিটি নিয়ে এত চিন্তা ভাবনা, এত চিল্লাচিল্লি করার কোনো দরকার ছিল না। এই যে আমি একটু আগে 4 মিনিট ধরে বকবক করলাম, বাস্তবতা বাস্তবতা। যদি এন্টারটেইনমেন্ট, বিনোদনই যদি আসল কথা হতো, তাহলে কেউ কি আমরা বাস্তবতা নিয়ে মাথা ঘামাতাম? আপনারা বলেন। যদি আমাদের বিনোদনটাই যদি মূল কথা হতো, তাহলে কি আমরা কি এই বাস্তবতা নিয়ে এত অস্থির হয়ে যেতাম? না। আমাদের বাস্তবতা বুঝতে চাচ্ছি। বাস্তবতা মানেই হচ্ছে এখানে পলিটিক্যাল আইডিয়া আসবে, এখানে সোশ্যাল আইডিয়া আসবে, সোসাইটি থাকবে, রিলিজিয়ন অবশ্যই থাকবে। জর্জ বার্নার্ড শ শুধুমাত্র নাটক লিখছেন না, শুধুমাত্র মানুষকে বিনোদন দেয়াই তার মূল উদ্দেশ্য না। গিভিং এন্টারটেইনমেন্ট ইজ নট দ্য আলটিমেট অবজেক্টিভ। উনি উনার মেসেজ দিতে চাচ্ছেন, উনি উনার ফিলসফি, দর্শন। জর্জ বার্নার্ড শ ইজ ট্রাইং টু এক্সপ্রেস, উনি প্রচার করতে চাচ্ছেন। হি ওয়ান্টস টু প্রোপাগেট, প্রচার করা। হি ওয়ান্টস টু ডিসেমিনেট হিজ পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ফিলসফি। উনি ওনার ফিলসফি আমাদেরকে শেখাতে চাচ্ছেন। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন। হি ইজ টিচিং আস সামথিং থ্রু হিজ ড্রামা। উনি এন্টারটেইনমেন্টের মধ্য দিয়ে উনার ফিলসফি আমাদেরকে শেখাচ্ছেন। হি ইজ টিচিং আস his political ideas. He is teaching us his social ideas. He is teaching us his religious ideas. রাজনীতি কেমন হওয়া উচিত, সমাজ কেমন হওয়া উচিত,
ধর্ম কেমন হওয়া উচিত, এটা নিয়ে উনি ওনার যে আইডিয়া এটা উনি আমাদের সাথে শেয়ার করছেন। গিভিং মেসেজ। আমাদের কি এই পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। এখন এটা নিয়ে আপনাদের কি কোনো কনফিউশন আছে? তাহলে বলেন। এই যে টিচিং, টিচিং টু এন্টারটেইনমেন্ট, অবশ্যই নাটকটা একটা এন্টারটেইনমেন্ট। আমরা নাটক কেন দেখি? আমরা এনজয় করার জন্য দেখি, তাই তো? উই ওয়ান্ট টু বি এন্টারটেইনড, আমরা বিনোদন নিতে চাই। কিন্তু বিনোদনটাই তো সব কথা না, আমাদের কি দরকার? কিছু শেখা দরকার। জর্জ বার্নার্ড শো চাচ্ছেন কিছু শেখাতে। হি ইজ ট্রাইং টু টিচ আস সামথিং, কিছু শেখাতে চাচ্ছেন। কি শেখাতে চাচ্ছেন? রাজনীতি কেমন হওয়া উচিত, সমাজ কেমন হওয়া উচিত, ধর্ম কেমন হওয়া উচিত, ফিলসফি। হি ইজ ট্রাইং টু propagate, disseminate his philosophy regarding politics, society and religion. এটা কিন্তু 8-10টা নাট্যকার থেকে জর্জ বার্নার্ড শোকে আলাদা করছে। কেন জর্জ বার্নার্ড শো ইউনিক একজন ড্রামাটিস্ট? কারণ উনি শুধু নাটক লেখেন নাই, ওনার এক একটা নাটক এক একটা কোর্স, এক একটা কোর্স। যেমন ম্যান এন্ড সুপারম্যান যখন আমরা পড়বো, এখানেও আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল ইস্যুস, রিলিজিয়াস ইস্যুস সম্পর্কে বিভিন্ন নলেজ আমরা পাবো। জর্জ বার্নার্ড শো আমাদেরকে শেখাতে চাচ্ছেন। জর্জ বার্নার্ড শো ইজ ট্রাইং টু টিচ আস সামথিং। আচ্ছা, উম্মে সালেহা, আপনি এই 5th পয়েন্টটা একটু পড়েন। Major works: Arms and the Man, Man and Superman, Pygmalion, Saint John, Major Barbara, The Doctor's Dilemma, Caesar and Cleopatra. এগুলো হচ্ছে তার নাটকের নাম, মোটামুটি মেজর যেগুলো। উনি তো 60-এর বেশি, মোর দেন 60। এগুলো হচ্ছে তার মূল কাজ। আর্মস এন্ড দ্য ম্যান, এটা অলরেডি আপনাদের পড়া, তাই না? 3rd সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু লিটারেচার ড্রামা, আর্মস এন্ড দ্য ম্যান। স্যার। দু একজন ক্যারেক্টারের নাম মনে আছে? রেন, দু একজন স্যার ক্যারেক্টারের নাম মনে আছে আর্মস এন্ড দ্য ম্যানের? রায়না এন্ড রায়না, সার্জিয়াস। সার্জিয়াস। মেইন নায়ক কে ছিল? ব্লান্সলি। আরেকজন পাওয়ারফুল ফিমেল ক্যারেক্টার ছিল লকা। এগুলো হালকা মনে রাখবেন, বিভিন্ন সময় কাজে লাগবে। বিভিন্ন পরীক্ষায় দেখবেন এইসব থেকে কোয়েশ্চেন চলে আসে। আমাদের অপশন দিলে মনে পড়ে, অপশন না দিলে মনে পড়ে না। তারপর এগুলো জাস্ট হালকা একটু ঝালাই দিয়ে রাখা, কারণ যখনই মানুষ জানবে যে আপনি ইংলিশের স্টুডেন্ট, আপনাকে ধরেই নেবে আপনি এগুলো পারেন। এগুলো হচ্ছে মাথায় যতটুকু সম্ভব রাখা। ওকে, আনিকা দেখেন তো স্লাইডটা চোখে পড়ছে কিনা? নেক্সট নিউ স্লাইড। Yes, আচ্ছা, sir. একটু পড়েন তো। A 4-act drama written by George Bernard Shaw in 1903. আচ্ছা, ফার্স্ট পয়েন্টটা আমরা দেখি, এটা তো বোঝার ওইরকম কিছু নাই। ম্যান এন্ড সুপারম্যান নাটকটাতে 4টা পার্ট আছে। অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4। চারটা নিয়ে একটা নাটক। কে লিখেছেন অলরেডি আমরা জানি, জে বি শ। জর্জ বার্নার্ড শো আমরা সংক্ষেপে শ ডাকবো, জে বি শ। নাটকটা লিখে পাবলিশ করা হয় হচ্ছে 1903 সালে, 1903। আজকে থেকে 117 বছর আগে। সেকেন্ড পয়েন্ট একটু পড়বেন। Was written in response to a challenge to write a play based on the Don Juan theme. এই নাটকটা কিন্তু
উনি নিজে স্বতঃস্ফূর্ত ভাবে লিখেন নাই, এটা কিন্তু ওনার নিজের অনুপ্রেরণায় না। ওনার একজন ফ্রেন্ড বাকলি ওনাকে চ্যালেঞ্জ করে যে ডন জুয়ান থিম এর উপরে, ডন জুয়ান বলতে আমরা লর্ড বায়রনের যে ডন জুয়ান বুঝি ওইটা না, ডন জুয়ান এর আগেও একটা ছিল, ওল্ড ডন জুয়ান। এই ডন জুয়ান থিমের উপর একটা নাটক লেখা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। জর্জ বার্নার্ড শর এক ফ্রেন্ড তাকে চ্যালেঞ্জ করে যে তুমি তো একজন পণ্ডিত, তুমি তো সব পারো, সব টেকনিক্স তুমি জানো। মানে জর্জ বার্নার্ড শ আসলে একজন পণ্ডিত ছিল, এমন কোন ড্রামাটিস্ট নাই যার টেকনিক সম্পর্কে উনি স্কিলড না। উনার ফ্রেন্ড ওকে মক করে, ব্যঙ্গ করে বলে যে তুমি এতই পণ্ডিত, ঠিক আছে তুমি ডন জুয়ান থিমের উপর একটা নাটক লিখে দেখাও তো। ডন জুয়ান থিম ইজ রিয়েলি কমপ্লেক্স এবং একটা রেভলিউশনারি থিম, এবং এই থিমে নাটক লেখা আসলেই চ্যালেঞ্জিং, রিয়েলি হারকিউলিয়ান জব। মানে ওই সময়ে ডন জুয়ান থিমের উপর লেখা আসলে খুব চ্যালেঞ্জিং। ম্যান এন্ড সুপারম্যান হচ্ছে সেই চ্যালেঞ্জের রেজাল্ট। ইট ওয়াজ আ রেসপন্স টু আ চ্যালেঞ্জ। এখন ডন জুয়ান থিমটা কি? ডন জুয়ান থিমটা, এটা আপনারা এটা সেলফ স্টাডির জন্য রেখে দিচ্ছি, যে ডন জুয়ান থিম সম্পর্কে আপনারা নেটে একটু সার্চ দিয়ে দেখবেন যে হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট ডন জুয়ান থিম। ডন জুয়ান এটা কিন্তু লর্ড বায়রনেরটা না, এটা শুধু ক্লু দিয়ে দিই আপনাদেরকে। ডন জুয়ান থিম এটা হচ্ছে এই থিমের উপরে লেখা। স্যার ডন জুয়ানের থিম গুলা কি সেলফ কনসাসনেস, ডিপার মিনিং এরকম টাইপের ছিল? হ্যাঁ, এটা তো আছে, হ্যাঁ। এটা একটু সার্চ করে আপনাদেরকে সেলফ স্টাডি করতে হবে। আচ্ছা, স্যার পরেরটা পড়বো? এরপরে হ্যাঁ, পরের পার্টটা পড়েন। Summary: Mr. Whitefield has recently died, and his will indicates that his daughter Anne should be left in the care of two men, Roebuck and Ramsden and John Tanner. আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা একটু সবাই বুঝি। আরেকজন একটু পড়বেন, শায়লিয়া, তিশা, আপনি একটু পড়বেন। Mr. Whitfield has recently died. Yes. And his will indicates that his daughter Anne should be left in the care of two men, Roebuck and Ramsden and John Tanner. ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অনেক বেশি ডিস্টার্বিং। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ তিশা। আপনি মনে হয় মানে মানে নয়েজি একটা জায়গায় আছেন, একটু দেখেন মানে শান্ত কোনো জায়গায় যাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এখানে কিছু ক্যারেক্টার পাচ্ছি, ক্যারেক্টার গুলো আমরা একটু মাথায় রাখি। প্রথম ক্যারেক্টারের নাম যেটা আছে মিস্টার হোয়াইটফিল্ড। নাটক যখন শুরু হয় তখন এই ভদ্রলোক আর নাই, মারা গেছেন। মানে নাটক শুরু হওয়ার আগেই উনি ডেড। তার মানে উনাকে নিয়ে আমাদের আসলে ডিল না, কিন্তু আমাদের ডিল হচ্ছে তার মেয়েকে নিয়ে। কেন? সেন্টেন্সটা যদি আমরা একটু ভালো করে দেখি, মিস্টার হোয়াইটফিল্ড হ্যাজ রিসেন্টলি ডাইড। এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, মিস্টার হোয়াইটফিল্ড হ্যাজ রিসেন্টলি ডাইড, উনি খুব সম্প্রতি মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি উইল করে গেছেন। আমরা এমন একটা সময়ের কথা বলছি যখন নারীদের সম্পত্তির অধিকার তখনও প্রতিষ্ঠিত হয় নাই। উইমেন, দে ডোন্ট হ্যাভ দ্যাট রাইট টু পজেস এনি possession, any home or property. যদি কোনো ফ্যামিলির লাস্ট মেল পারসন মারা যেত, তখন সেই ফ্যামিলিতে যদি কোনো পুরুষ না থাকে তাহলে ওই দায়িত্ব সরকার নিয়ে নিত বা একজন লোকাল গার্জিয়ান সেটা নিয়ে নিত। মিস্টার হোয়াইটফিল্ড যখন মারা যায় তখন তার ফ্যামিলিতে আর কোনো পুরুষ ছিল না, তার দুই মেয়ে আর তার স্ত্রী, তিনজন ফ্রি লেডিজ। এখন তাদের তো সম্পত্তির অধিকার ওইভাবে ছিল না। মারা যাওয়ার আগে হোয়াইটফিল্ড হয়তো মারা যাওয়ার আগেই উনি প্রিপারেশন নিয়ে রেখেছিলেন যে উনি যদি মারা যান সেক্ষেত্রে তার মেয়েদের বা তার সংসারের দায় দায়িত্ব কার।
হিজ উইল, তার যে উইল, উইলে কি দেয়া আছে, ইন্ডিকেটস দ্যাট হিজ ডটার অ্যান, তার মেয়ের নাম হচ্ছে অ্যান হোয়াইটফিল্ড, হিজ ডটার অ্যান শুড বি লেফট ইন দ্য কেয়ার অফ টু মেন, তার মেয়ে, শুধু মেয়ে না, তার হোল ফ্যামিলি, দুইজনের দায়িত্বে, দুইজন পার্সন, টু পার্সন। একজনের নাম হচ্ছে রোবাক র্যামসডেন, আমরা তাকে র্যামসডেন নামে ডাকবো, RAMSDEN, মিস্টার র্যামসডেন, অ্যান্ড জন ট্যানার, মিস্টার ট্যানার। রোবাক র্যামসডেন অ্যান্ড জন ট্যানার। এই বিষয়টা আপনারা আরেকটু ক্লিয়ার করেন। মিস্টার হোয়াইটফিল্ড মারা গেছেন, মারা যাওয়ার আগে তার ফ্যামিলির দায়িত্ব দুইজনকে দিয়ে গেছেন। এখানে ফ্যামিলির দায়িত্ব বলতে এখানে স্পেশালি তার মেয়ে, বড় মেয়ের দায়িত্ব দুজন গার্জিয়ানকে দিয়ে দেওয়া। তো আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার অ্যান, আমাদের মেইন ফিমেল ক্যারেক্টার অ্যান, উনি এখন বাবার মৃত্যুর পর তার দুইজন গার্জিয়ান, একজন হচ্ছেন রোবাক র্যামসডেন আর জন ট্যানার। এই অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে আমাদের ফিমেল প্রোটাগনিস্ট, উনি হচ্ছেন আমাদের নায়িকা। উনার যে দুইজন গার্জিয়ান, এই দুইজন গার্জিয়ানের একজন জন ট্যানার, এই ট্যানার হচ্ছে আমাদের নায়ক, মেল প্রোটাগনিস্ট। এটা হচ্ছে আপনাদের একটু ক্লু দিয়ে রাখি। আনিকা কন্টিনিউ করেন, নেক্সট সেন্টেন্স। Ramsden, a venerable old man, distrusts John Tanner, an eloquent youth with revolutionary ideas. ওকে, আমরা দেখতে পাচ্ছি যে তার মেয়ের যে দুইজন গার্জিয়ান, বাবা মারা যাওয়ার আগে তার মেয়েকে দুইজনের হাতে দিয়ে গেলেন। দুইজন পুরো দুই মেরুর মানুষ। রোবাক রামসডেন কেমন? রামসডেন ইজ এ ভেরি রেসপেক্টেড ওল্ড ম্যান। রামসডেন হচ্ছে খুবই বয়স্ক ভদ্রলোক। মানে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, যারা মোটামুটি, যাদের অনেক প্রতিপত্তি, সমাজে অনেক প্রতিষ্ঠা, সবাই তাকে মানে মুরব্বি টাইপের, Aristocratic টাইপের। অ্যারিস্টোক্রেটিক এবং সবার গার্জিয়ান আর কি, মানে সবাই তার কথা শোনে। রামসডেন ইজ এ গার্জিয়ান and Ramsden is representative of Victorian society, মানে ভিক্টোরিয়ান সোসাইটির একজন হেড, উনি একজন রোবাক রামসডেন। এই রামসডেন আবার জন ট্যানারকে দুই চোখে দেখতে পারে না। রামসডেন অলমোস্ট হেটস জন ট্যানার, হি ডিস্ট্রাস্টস জন ট্যানার। কেন জন ট্যানারকে দেখতে পারে না? কারণ জন ট্যানার হচ্ছে অ্যান এলোকুয়েন্ট ইউথ। এলোকুয়েন্ট আমরা কাকে বলি? যে অনেক চমৎকার কথা বলতে পারে, মানে বাগ্মী, বাংলা একটা শব্দ আছে বাগ্মী, যে অনেক সুন্দর কথা বলতে পারে, এলোকুয়েন্ট উইথ রেভলিউশনারি আইডিয়াস। জন ট্যানারের যে আইডিয়া, এটা হচ্ছে বিপ্লবী, তার চিন্তা ভাবনা হচ্ছে বিপ্লবী চিন্তা ভাবনা, বিদ্রোহী চিন্তা ভাবনা। এখন সমাজে যারা মুরব্বী, তারা কিন্তু এই টাইপের পাবলিককে বলা হয় ইছড়ে পাকা। রামসডেনের কাছে জন ট্যানার হচ্ছেন একজন ইছড়ে পাকা ছোড়া, মানে বেশি বোঝে, বেশি পেকে গেছে, বেশি বকবক করে আর উল্টাপাল্টা কথা বলে। সমাজে আমরা এই দুই ধরনের মানুষ আমরা দেখতে পাবো। সমাজে এক ধরনের মানুষ পাবো, তারা হচ্ছে সমাজের মুরব্বী, তারা সবকিছু দেখে শুনে রাখে, সবকিছু তদারকি করে, সবকিছু ঠিক আছে কিনা। আর সমাজে পাবো হচ্ছে কিছু চ্যাংড়া পোলাপান, ঠিক আছে, যারা হচ্ছে বয়সে ইয়াং, তারা হচ্ছে সবসময় এদের বিরুদ্ধে কথা বলে। তাহলে রামসডেনকে আমরা পাচ্ছি a very venerable old man. Venerable মানে হচ্ছে রেসপেক্টেড, সবাই তাকে সম্মান করে। রামসডেন ডিস্ট্রাস্ট জন ট্যানার, জন ট্যানারের প্রতি রামসডেনের কোনো বিশ্বাস নাই, কারণ তার মতে ট্যানার ইজ আ প্রবলেমেটিক পারসন। কেন প্রবলেমেটিক?
কেন ঝামেলার লোক, ধুরন্ধর? বিকজ ট্যানার ইজ ফুল অফ রেভলিউশনারি আইডিয়া। Rational ideas. এই হচ্ছে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা দেখেন। মানে Yes, আমাদের sir. যে নায়িকা, আমাদের নায়িকার দুইজন গার্জিয়ান পুরো দুই মেরু। একজন হচ্ছে খুবই কনজারভেটিভ, রক্ষণশীল, আরেকজন হচ্ছে রেবেল, বিদ্রোহী। আমাদের অ্যান হোয়াইটফিল্ড তার দুইজন গার্জিয়ান, বাবা মারা যাওয়ার আগে দুইজন গার্জিয়ান রেখে গেছে। একজন হচ্ছে খুবই কনভেনশনাল ট্র্যাডিশনাল, আরেকজন হচ্ছে খুবই মডার্ন, খুবই আধুনিক। পুরো দুইজন। পরের লাইনটা পড়েন অনিকা। Anne accepts Tanner as her guardian, though Tanner doesn't want the position at all. She also আচ্ছা, challenged. না 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 না, এই পর্যন্ত। আমাদের নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, সে অ্যাকসেপ্টেড, সে গ্রহণ করলো ট্যানার অ্যাজ হার গার্জিয়ান। র্যামসডেন গার্জিয়ান হবে, এটা তো স্বাভাবিক। এই র্যামসডেন কিন্তু অ্যানের বাবার বন্ধু, মানে মিস্টার হোয়াইটফিল্ড যখন জীবিত ছিলেন, মিস্টার হোয়াইটফিল্ডের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন র্যামসডেন। বাবার বন্ধু গার্জিয়ান হবে, এই বিষয়ে তো কোনো আপত্তি থাকার কথা না, থাকবে না। কিন্তু আপত্তি হতো ট্যানার সম্পর্কে। অ্যান কিন্তু অ্যাকসেপ্ট করে নিল। কেন অ্যাকসেপ্ট করে নিল এটা আমরা পরে ভালো করে জানবো। আপাতত এটি আমরা মাথায় রাখবো যে অ্যান অ্যাকসেপ্টেড ট্যানার অ্যাজ হার গার্ডিয়ান। অ্যান কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এইটা একই সাথে মাথায় রাখবেন। অ্যান কিন্তু ট্যানারকে পছন্দ করে। অ্যান হ্যাজ ফিলিংস টুয়ার্ডস জন ট্যানার, এবং একই সাথে ট্যানারকে সে গার্জিয়ান হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ভালো করে খেয়াল করেন, অ্যান হ্যাজ ফিলিংস টুয়ার্ড জন ট্যানার, এবং ট্যানারকে সে গার্জিয়ান হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ট্যানার, though Tanner doesn't want the position at all, কিন্তু ট্যানার কিন্তু অ্যান হোয়াইটফিল্ডের গার্ডিয়ান হতে চায় না। ট্যানার doesn't want to be the guardian position. ট্যানার চাচ্ছে না গার্ডিয়ান হতে। এটাও আমাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে, কেন হতে চাচ্ছে না? একটু আপনাদের কোনো মানে একটু মাথা খাটান তো, কেন হতে পারে? ট্যানার কেন গার্ডিয়ান হতে চাচ্ছে না? ও রেভলিউশনারি আইডিয়াস এর জন্য। আর আর কি কারণ হতে পারে? অপরদিকে রেসপেক্টেবল র্যামসডেন আছে সেই জন্য, যে মানে র্যামসডেনের সাথে একসাথে কাজ করা তার পক্ষে পসিবল না, এটা এটা মোটামুটি আপনারা বুঝে নেন। মানে ধরেন আপনারা একটা, ধরেন আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, একটা গ্রুপ করে দিলাম, দুইজন পুরো দুই রকম। একজন হচ্ছে খুবই রিজার্ভড, সে নিয়ম কানুনের বাইরে যাবে না, আর আপনার যে পার্টনার সে হচ্ছে কোনো নিয়ম কানুনই মানবে না। তাহলে সেক্ষেত্রে পুরো একটা ক্যাওটিক সিচুয়েশন না? দুজন পুরো দুই মেরু। এখন অ্যান হোয়াইটফিল্ডকে টেক কেয়ার করার জন্য দুইজন মানুষকে রাখা হলো পুরো দুই মেরু। একজন হচ্ছে খুবই কনজারভেটিভ, র্যামসডেন, একজন হচ্ছে খুবই বিদ্রোহী, বিপ্লবী, পুরো ধরে পাবলিক, জন ট্যান। জন ট্যানার বুঝলো যে এইভাবে কাজ করা সম্ভব না। জন ট্যানার অ্যাকচুয়ালি হেটস র্যামসডেন। জন ট্যানার র্যামসডেনকে দেখতে পারে না। কেন দেখতে পারে না এটা পরবর্তীতে আমরা আরো দেখতে পারবো, আরো একটু ক্লিয়ার হবে। এইটাই শুধুমাত্র একমাত্র কারণ না। জন ট্যানার কেন এই পজিশন অ্যাকসেপ্ট করতে রাজি না? কারণ হচ্ছে জন ট্যানার ইজ রিয়েলি অ্যাফ্রেড অফ অ্যান হোয়াইটফিল্ড। অ্যান হোয়াইটফিল্ডকে ভয় পায় জন ট্যানার। এই হচ্ছে দুটো কারণ। নাম্বার ওয়ান, ট্যানার থিংস দ্যাট ইট ইজ ইম্পসিবল টু ওয়ার্ক উইথ সামওয়ান লাইক র্যামসডেন। র্যামসডেনের মতো কারোর সাথে একসাথে কাজ করা সম্ভব না। খুবই ব্যাকডেটেড, র্যামসডেন হচ্ছে খুবই ব্যাকডেটেড, আর ট্যানার হচ্ছে খুবই মডার্ন। এক্সট্রিমলি ব্যাকডেটেড, এক্সট্রিমলি মডার্ন, এরা একসাথে যায় না। যে প্রজেক্টটি তারা একসাথে নেবে সেটা ব্যর্থ হবে। আরেকটা কি? হি ইজ অ্যাফ্রেড অফ অ্যান। আরেকটা হচ্ছে অ্যানকে ভয় পায়। কেন ভয় পায় সেটা আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এবার প্রাপ্তি, আপনি একটু নেক্সট সেন্টেন্সটাতে যান।
He also challenges Tanner's revolutionary beliefs with her own idea. ওকে, এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কেন ট্যানার অ্যানকে ভয় পায়। অ্যান হচ্ছে ট্যানারকে পাত্তা দেয় না, মানে ট্যানারকে পাত্তা দেয় না বলতে ট্যানারকে পছন্দ করে কিন্তু ট্যানারের কোনো চিন্তা ভাবনাকে পাত্তা দেয় না। ট্যানার যাই বলে সেটাকে বাতিল করে দেয়। She also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. অ্যান যখন তাকে তার নিজস্ব আইডিয়া দিচ্ছে তখন ট্যানার বুঝতে পারছে যে এখানে এটা একটা নাথিং বাট আ বেইট, এটা একটা টোপ। অ্যান ইজ প্লেইং উইথ ট্যানার। এখানে আমাদের এই নাটকে অ্যান হোয়াইটফিল্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, আর আমার দেখা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স। অ্যান তাকে যতটা দুর্বল মনে হয়, যতটা অবলা নারী মনে হয়, অ্যান কিন্তু আসলে ততটা অবলা না। ভেরি ভেরি ইন্টেলিজেন্ট ইয়াং লেডি। ট্যানার সে এত মডার্ন একজন ইয়াং ম্যান, তার পড়াশোনা এত, তারপরও অ্যান কিন্তু তাকে চ্যালেঞ্জ করছে, অ্যান তাকে খোঁচাচ্ছে। মানে আমরা অনেক সময় ইচ্ছা করে মানুষকে রাগাই না, যে আমরা জানি যে ও ঠিক কিন্তু তারপরেও আমাদের খোঁচাতে ভালো লাগে। অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে সেরকম মানুষ, সে জানে ট্যানার ইজ রাইট, তারপরে সে ইচ্ছা করে খোঁচাবে। এবং ট্যানার এই জিনিসটা ভালো করে জানে যে অ্যানের ইন্টেলেকচুয়ালিটি, অ্যানের আইকিউ ট্যানারের থেকেও বেশি। নর্মালি আমরা আমাদের থেকে যারা চালাক তাদেরকে আমরা একটু ভয় পাই। এখন আমরা কিন্তু একটা মোটামুটি একটা ইমেজ আমাদের সামনে আসছে। প্রাপ্তি নেক্সট সেন্টেন্সটা পড়েন ডেসপাইট থেকে। Despite Tanner's professed dedication to anarchy, he is unable to disarm and charm. ওকে, এইটুকু দেখেন, ট্যানার হি ইজ ডেডিকেটেড টু অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে, অ্যানার্কির বাংলা হচ্ছে নৈরাজ্য, বিশৃঙ্খলা, কিন্তু এখানে অ্যানার্কি মানে হচ্ছে বিপ্লব, রেভলিউশন। ট্যানারের কথা হচ্ছে সে সমাজকে পরিবর্তন করবে। ট্যানারের জীবনের উদ্দেশ্য হচ্ছে ট্যানার উইল চেঞ্জ দ্য সোসাইটি। এখন বিয়ের পর যেহেতু টিভির চ্যানেল পর্যন্ত চেঞ্জ করা যায় না, সমাজ চেঞ্জ করা তো দূরের কথা। জন ট্যানারের কথা হচ্ছে ইট ইজ অ্যাবসার্ড টু হ্যাভ এ ফ্যামিলি। যদি কেউ সমাজ পরিবর্তন করতে যায় তার জন্য বিয়ে নিষিদ্ধ। ট্যানার ইজ প্রফেসড ডেডিকেটেড টু অ্যানার্কি। এটা ট্যানারের প্রতিজ্ঞা যে ট্যানার জীবনে বিয়ে করবে না। কিন্তু যখনই অ্যান চলে আসে তখনই সে নার্ভাস হয়ে যায়। কেন? এই যে পরের সেন্টেন্সে লেখা আছে, এটা একটু দেখেন, আমি হাইলাইট করছি। হি ইজ আনএবল টু ডিজার্ম অ্যানস চার্ম। অ্যানের যে চার্ম, অ্যান হোয়াইটফিল্ডের যে ম্যাজিক, এটাকে সে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারে না। তারপর পড়েন প্রাপ্তি। And she ultimately persuades him to marry her, choosing him over her more persistent suitor, a young man, Tanner's friend, named Octavius Robinson. আমাদের অ্যান হোয়াইটফিল্ডকে একজন অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি পছন্দ করত। আমাদের বাংলা সিনেমায় যেমন বাপ্পারাজকে আমরা দেখি প্রায় সে ছেঁকা খায়, আমাদের এই নাটকে একজন বাপ্পারাজ আছেন, উনি হচ্ছেন আমাদের অক্টেভিয়াস রবিনসন। অক্টেভিয়াস রবিনসন। Octavius Robinson loved Anne very much. কিন্তু অ্যান অক্টেভিয়াসকে ছেড়ে ট্যানারকে টার্গেট করে। She ultimately persuades him, মানে শেষে
ট্যানার আর অ্যানকে অ্যাভয়েড করতে পারে না। অ্যান এমন ভাবে ট্যানারকে আটকে ধরে, এমন ভাবে ট্যানারকে পারসুয়েট করে, রাজি করায়, কনভিন্স করে যে ট্যানার তাকে বিয়ে করতে বাধ্য হয়। ট্যানার ইজ ফোর্সড টু ম্যারি অ্যান হোয়াইটফিল্ড। মাঝখান থেকে অক্টেভিয়াস রবিনসন ইজ হার্ট ব্রোকেন। এটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে পরবর্তীতে। এখন এই সামারিতে আমরা আবার ফেরত আসব, তার আগে আমরা আমাদের ক্যারেক্টার গুলো হালকা একটু দেখে আসবো, ওয়ান লাইন জাস্ট একটু আইডিয়া, হালকা একটু আইডিয়া নিয়ে আসবো। আচ্ছা, লিয়ান আপনি প্রথম ক্যারেক্টারটা একটু পড়বেন। Okay, sir. Anne Whitefield, a young woman, graceful, somewhat enigmatic, very cunning, and manipulative. সরি, এখানে বানানটা ভুল আছে, আমি কারেকশন করে দিচ্ছি। এটা হবে হচ্ছে ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ, ওকে। অ্যান হোয়াইটফিল্ড, এটা আমাদের অলরেডি আমরা জানি, আওয়ার ফিমেল প্রোটাগনিস্ট, আমাদের নায়িকা। অ্যান হোয়াইটফিল্ড, আ ইয়াং ওম্যান, গ্রেসফুল। গ্রেসফুল শব্দটা মানে মানে আপনারা বোঝেন গ্রেসফুল মানে? গ্রেসফুল মানে কি বলতে পারবেন? ফরহান, গ্রেসফুল মানে বলতে পারবেন? আনিকা? সৌন্দর্যপূর্ণ এরকম কিছু। সৌন্দর্য তো বিউটিফুল, সুন্দর তো বিউটিফুল, স্টাইলিশ, স্মার্ট। গ্রেসফুল হচ্ছে, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন অনেকে থাকে না যাকে মানে দেখে ভাল লাগে, মানে সে ওরকম আহামরি চার্মিং, চার্মিং এর কাছাকাছি। গ্রেসফুল হচ্ছে আরেকটু মানে মোর দেন চার্মিং। আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকের এরকম থাকে না, ডিজায়ারেবল, ডিজায়ারেবল, ডিজায়ারেবল না, এটা হচ্ছে চার্মিং এর কাছাকাছি আর কি। এটা হচ্ছে আমাদের সফিস্টিকেটেড এরকম টাইপ। সফিস্টিকেটেড, এটা মিক্স আপ। এন্ড গ্রেস হচ্ছে, আমি আপনাকে বোঝাচ্ছি আর কি, আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন এরকম অনেকে আছে যারা হচ্ছে আহামরি ওইরকম সুন্দরী না, ওরকম মানে স্টাইলিশ স্মার্ট না, কিন্তু তাদের সাথে থাকতে ভালো লাগে, মানে খুব অমায়িক, মানে ইন্সপায়ারিং, মানে দে আর রিয়েলি গুড ফ্রেন্ড। মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন এরকম অনেকেই আছে যে এরকম 8-10 জন থেকে আপনি আলাদা করতে পারবেন না, মানে কিন্তু তার মধ্যে স্পেশালিটি আছে, মানুষকে অনেক অ্যাট্রাক্ট করে। হ্যাঁ অ্যাট্রাক্ট করে, এবং খুব মানে তার মধ্যে একটা গর্জিয়াসনেস আছে, মানে ভেরি, এই যে মানে জান্নাতুল যেটা বলেন চার্মিং, গ্রিস মানে একটু অন্যরকম, সবার থেকে একটু আলাদা। আপনি হয়তো 8-10 জন থেকে তাকে মানে চোখে দেখে আলাদা করতে পারবেন না, কিন্তু তার সাথে যখন আপনি থাকবেন, তার সাথে যখন আপনি মিশবেন, তখন আপনি বুঝতে পারবেন সে কতটা ভালো। গ্রেস মানে একজন যখন গ্রেসফুল হয়, তখন উই ফিল রিয়েলি কমফোর্টেবল টু বি উইথ দেম। এখন আমাদের অ্যান হোয়াইটফিল্ড, শি ইজ গ্রেসফুল, আ চার্মিং ইয়াং লেডি, somewhat enigmatic. enigmatic মানে কি বলেন তো? enigmatic রহস্যময়ী, মানে তার মধ্যে একটা রহস্য আছে, রহস্যময়ী, enigmatic. very cunning, very sharp, very intelligent, and manipulative. manipulative মানে কি? অন্যকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, অ্যান হচ্ছে এরকম একটা ক্যারেক্টার যে অন্যকে ম্যানিপুলেট করতে পারে, অন্যদের দিয়ে কার্য সিদ্ধি করতে পারে। ভেরি স্মার্ট, ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ, অন্যকে দিয়ে কাজ হাসিল করা।
তাহলে আমরা অ্যান হোয়াইটফিল্ডের ক্যারেক্টারের কিছু কিছু দিক আমাদের এখানে আছে, আমরা মোটামুটি আইডিয়া পাচ্ছি সে কেমন। গ্রেসফুল ইয়াং লেডি, এনিগমেটিক মানে রহস্যময়ী, ভেরি কানিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। অ্যান হোয়াইটফিল্ড সে এতটাই ডমিনেন্ট এই নাটকে, অনেকে অ্যান হোয়াইটফিল্ডকেই ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের প্রোটাগনিস্ট হিসেবে গ্রহণ করে, কারণ অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে এই নাটকের সবচেয়ে ডমিনেন্ট ক্যারেক্টার। যদিও জন ট্যানার সে হচ্ছে মানে ফোকাস সেন্ট্রাল ক্যারেক্টার, কিন্তু আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার থেকেও অ্যান হোয়াইটফিল্ডের মানে প্রভাবটা একটু বেশি ডমিনেন্ট। অ্যান হোয়াইটফিল্ড ইজ মোর ডমিনেন্ট দেন জন ট্যানার। ওকে জান্নাতুল, জন ট্যানারকে একটু পড়বেন। Also called Jack Turner, a well-educated, well-spoken man who takes everything seriously. মানে সে হচ্ছে খুবই মানে উচ্চ শিক্ষিত, সে খুবই ভালো মানে বক্তৃতা দিতে পারে, ওরেটর মানে খুব ভালো বক্তৃতা দিতে পারে, and who takes everything very seriously, সে হচ্ছে সবকিছুতে সিরিয়াস। জন ট্যানারের জীবনের স্বপ্ন হচ্ছে সে সমাজকে পরিবর্তন করবে। জন ট্যানার ড্রিমস টু চেঞ্জ দ্য সোসাইটি, ভেরি সিরিয়াস। জন ট্যানারে আমরা জ্যাক ট্যানার নামেও শুনবো, মানে জন ট্যানারের ডাক নাম হচ্ছে জ্যাক, জন জ্যাক ট্যানার, আমরা ট্যানার নামেই চিনবো। ওয়েল এডুকেটেড, ওয়েল স্পোকেন অ্যান্ড এ পার্সন হু টেকস এভরিথিং ভেরি সিরিয়াসলি, সবকিছু সে সিরিয়াসলি নেয়। জন ট্যানার, জন ট্যানারের জীবনের উদ্দেশ্য হচ্ছে হি ওয়ান্টস টু চেঞ্জ দ্য সোসাইটি, হি ওয়ান্টস টু রিফর্ম দ্য সোসাইটি, সমাজে যত অন্যায় অনাচার আছে সে সবকিছু পরিবর্তন করতে চায়। জন ট্যানার ওয়ান্টস টু মেক দ্য সোসাইটি আ বেটার প্লেস। ফরহান, ভায়োলেট পড়েন। Violet Robinson, sister of Octavius Robinson. She has been secretly married to Hector Mellon Jr. ওকে, আমাদের ভায়োলেট রবিনসন সেই ক্যারেক্টারটা আমরা এখন আসলো। এই ভায়োলেট রবিনসন হচ্ছে অক্টেভিয়াস রবিনসনের বোন। অক্টেভিয়াস রবিনসনের কথা একটু আগে আমরা বললাম, আমাদের এই নাটকের বাপ্পারাজ। অক্টেভিয়াস রবিনসন তার বোন ভায়োলেট রবিনসন। ভায়োলেট রবিনসন হচ্ছে আরেকজন স্ট্রং ফিমেল ক্যারেক্টার। She has been secretly married to Hector Mellon Jr. ভায়োলেট রবিনসন গোপনে বিয়ে করেছে। কেন গোপনে বিয়ে করেছে এটা আমরা পরবর্তীতে জানবো। ভায়োলেট রবিনসন আমাদের এই নাটকে সেকেন্ড মোস্ট ডমিনেন্ট ফিমেল ক্যারেক্টার। অ্যান হোয়াইটফিল্ড, ভায়োলেট রবিনসন দুজনেই খুবই স্ট্রং ফিমেল ক্যারেক্টার, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি? সরি, দুজনের মধ্যে পার্থক্য হলো অ্যান হোয়াইটফিল্ড তাকে বাইরে থেকে দেখে অবলা অসহায় নারী মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে খুব কঠিন। মানে অ্যান হোয়াইটফিল্ড আপনাকে দেখাবে যে সে হচ্ছে খুবই দুর্বল, খুবই ভালনারেবল, খুবই বিপদে আছে, খুব সংকটময় পরিস্থিতিতে আছে, আসলে সে ঠিকই আছে। আর ভায়োলেট রবিনসন হচ্ছে ভেতরেও কঠিন, বাইরেও কঠিন। অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে আপনি একটু হিপোক্রিসি পাবেন, অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে আপনি লাই পাবেন, কিন্তু স্যার অলওয়েজ ইনোসেন্ট ফেস গুলো এমন হিপোক্রেটিকই হয় সবসময় না, আছে কেউ কেউ আছে, সবসময় না। মোস্ট অফ দ্য টাইম। ভায়োলেট রবিনসন হচ্ছে সে বাইরে যা ভেতরেও তাই, দুজনেই ভেরি স্ট্রং, বাইরেও স্ট্রং ভেতরেও স্ট্রং। আর অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে বাইরে দুর্বল সেজে থাকে কিন্তু ভেতরে খুবই স্ট্রং। তাহলে এই যে দুইটা ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টার হচ্ছে খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। এদের মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্টটা এটা আমাদের কাজে লাগবে নেক্সট। ভায়োলেট রবিনসন তাহলে আমরা পাচ্ছি a very strong dominant female character. She has been secretly married to Hector Mellon Jr. ওই সময়ে ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে এবং এই বিয়েতে ভায়োলেট রবিনসন ছিল ডমিনেন্ট।
তাহলে বুঝতে পারেন ওই সময়ে লুকিয়ে বিয়ে করে, এটা কিন্তু চারটিখানি কথা না। ওকে, প্রাপ্তি পরেরটা পড়েন। উম্মে সালেহা, পায়েল পড়েন পরেরটা। স্যার হেক্টর মেলন পড়বো? হ্যাঁ হ্যাঁ। Hector Mellon Jr., an American gentleman who is secretly married to Violet Robinson. হেক্টর মেলন সে হচ্ছে আমেরিকার একজন বিরাট ধনী কোটিপতির একমাত্র ছেলে। বাপ ছেলেকে বলল যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, এখন শুধু উচ্চ বংশের কোন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলেই হয়, পারফেক্ট। বাবা ছেলেকে আদেশ দিল যে যেভাবেই হোক ইংল্যান্ডে যাও, ব্রিটেনে যাও, রাজ পরিবারের কোন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসো, অন্য কাউকে বিয়ে করলে সম্পত্তি থেকে একদম ত্যায্য ঘোষণা করবে। মানে ছেলেকে একটা থ্রেট দিয়ে দিল যে আমাদের টাকা পয়সার অভাব নাই, শুধু একটা উচ্চ বংশীয় মেয়ে দরকার। এখন হেক্টর মেলন সে ইংল্যান্ডে এসে প্রেমে পড়ে যায় হচ্ছে ভায়োলেট রবিনসনের। ভায়োলেট রবিনসন ওইরকম উচ্চ বংশীয় কোনো ফ্যামিলির মেয়ে না। এখন ছেলে বাবাকে গিয়ে যদি বলে যে আমি এরকম মানে মিডিয়াম ফ্যামিলির একটা মেয়েকে পছন্দ করছি, তাহলে বাবা ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। এই জন্য হেক্টর মেলন করে কি, বুদ্ধি করে ভায়োলেটের সাথে বুদ্ধি করে গোপনে বিয়ে করে। আর ভায়োলেট ওকে মানে সাহস দেয় যে সিচুয়েশন অনুযায়ী সে বিষয়টা ট্যাকল দিবে। এই হচ্ছে আমাদের সাব প্লট। আমাদের মেইন প্লটে যে রিলেশনশিপটা ফোকাস সেটা হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন ট্যানার এন্ড অ্যান ট্যানারের রিলেশনশিপ। এটা হচ্ছে আমাদের মেইন প্লট। আর সাব প্লট আরেকটা ক্যারেক্টার, আরেকটা রিলেশনশিপ পাচ্ছে, আরেকটা জুটি পাচ্ছে। সেই কোন কাপল? ভায়োলেট এন্ড হেক্টর মেলন। নর্মালি আমরা যখনই কোনো কমেডি পড়ি, আমাদের ম্যান এন্ড সুপারম্যান এটা হচ্ছে স্যাটারিক কমেডি আমরা বলতে পারি। কমেডিতে সাধারণত দুইটা প্লট থাকে, দুইটা প্লট বলতে দুইটা জুটি থাকে, একটা মেইন জুটি মেইন কাপল, একটা হচ্ছে সাইড কাপল। হিরো হিরোইন, সাইড হিরো সাইড হিরোইন। ভায়োলেট আর হেক্টর এরা হচ্ছে আমাদের সাইড সাইড হিরোইন সাইড হিরো। তাহলে আমরা দুইটা কাপল পাচ্ছি, একটা হচ্ছে অ্যান ট্যানার রিলেশনশিপ পাচ্ছি, আর একটা পাচ্ছি ভায়োলেট হেক্টর মেলন রিলেশনশিপ। পরেরটা পড়েন একজন। মেহনাজ, হ্যাঁ পড়েন। Okay. Octavius Robinson, an amiable young man who is hopelessly in love with Anne Whitefield, brother to Violet Robinson. ওকে, এটা অলরেডি আমরা জানি যে আমাদের অক্টিভিয়াস রবিনসন খুবই অমায়িক, খুবই জেন্টলম্যান। আমাদের বাপ্পারা যেমন খুবই অমায়িক, খুবই জেন্টলম্যান, সেরকম সে খুবই অমায়িক, খুবই ইনোসেন্ট, খুবই জেন্টল পারসন। এন্ড হি ইজ, এই শব্দটা খেয়াল করেন, হোপলেসলি ইন লাভ উইথ অ্যান। মানে সে অ্যানের প্রতি একদম ক্রাশড, কিন্তু কোনো উপায় নাই, এটা ব্যর্থ হবে, এটা আমরা অলরেডি জানি। এন্ড ব্রাদার টু ভায়োলেট রবিনসন। Octavius Robinson, an amiable young man who is hopelessly in love with Anne Whitefield, and brother to Violet Robinson. এরপর মেহনাজ সুমাইয়া বলেন লাস্টেরটা। Reebok Ramsden এটা উচ্চারণ হচ্ছে রোবাক, রোবাক রামস্টেন। Robert Ramsden, an aging civil reformer who was friend to the late Mr. Whitefield, a self-proclaimed modern person with backdated mentality. ওকে, রোবাক রামসডেন, রোবাক রামসডেন উনি হি ইজ অ্যান এজিং সিভিল রিফর্মার, মানে হচ্ছে মানে মুরব্বি টাইপের সিভিল রিফর্মার, who was a friend
to the late Mr. Whitefield, এটা আমরা একদম ক্লাসের শুরুতে জানলাম যে সামারিতে, যে অ্যানের বাবার বন্ধু মিস্টার হোয়াইটফিল্ডের খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে রোব্যাক রামসডেন। তার সম্পর্কে আমরা আরেকটু জানছি পরে, এটা আপনার হাতে খাতা কলম থাকলে লিখে নিতে পারেন। A self-proclaimed modern person, মানে সে নিজেকে খুব মডার্ন দাবি করে। রোব্যাক রামসডেন সে নিজেকে খুব মডার্ন মনে করে, বাট উইথ এক্সট্রিমলি ব্যাকডেটেড মেন্টালিটি। বাইরে বাইরে মডার্ন, কিন্তু ভেতরে ভেতরে খুবই ব্যাকডেটেড। আমাদের সোসাইটিতে যারা মোটামুটি হেড পজিশনে থাকে তাদের একটা রিপ্রেজেন্টেটিভ, রোব্যাক রামসডেন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার সোসাইটি হেডস। আমাদের সমাজে যারা হেড তাদেরকে রোব্যাক রামসডেন প্রতিনিধিত্ব করছে, যারা নিজেদেরকে খুবই মডার্ন দাবি করে কিন্তু ভেতরে ভেতরে তারা খুবই রক্ষণশীল। এই 6 জন ক্যারেক্টার, এই 6টা ক্যারেক্টার আমাদের সবার আগে একটু আইডিয়া নিতে হবে, তাহলে আমাদের নাটকটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটু হালকা সামারি করি। অ্যান হোয়াইটফিল্ড সে হচ্ছে খুবই রহস্যময়ী, খুবই বুদ্ধিমতী, আর সবসময় অন্যদের ম্যানিপুলেট করে। মানে তার আইকিউ লেভেল এতটাই হাই যে সে খুব ইজিলি অন্যদেরকে ইউজ করতে পারে। জন ট্যানার, অলসো নোন অ্যাজ জ্যাক ট্যানার, সে খুবই উচ্চ শিক্ষিত, খুব ভালো বক্তৃতা দিতে পারে, আর তার স্বপ্ন হচ্ছে সমাজকে পরিবর্তন করা, রিফর্ম দ্য সোসাইটি। ভায়োলেট রবিনসন, another strong female character, সে গোপনে বিয়ে করেছে হেক্টর মেলনকে। হেক্টর মেলন কোটিপতি বাবার একমাত্র সন্তান, তার বিয়ে করার কথা ছিল রাজবংশে, সে বিয়ে করে ফেলছে মধ্যবিত্ত ফ্যামিলি। অক্টেভিয়াস রবিনসন, এই তার সম্পর্কে একটা ইনফরমেশন এখানে হয়তো মিসিং আছে। অক্টেভিয়াস রবিনসন সে একজন কবি, পোয়েট, ভেরি রোমান্টিক পোয়েট। মানে আমাদের কিছু কিছু কবি থাকে না, অনেক পুতু পুতু কবি, মানে অক্টেভিয়াস রবিনসন হচ্ছে প্রেমের কবি। সে অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখে, একমাত্র কাকে উদ্দেশ্য করে? অ্যানকে উদ্দেশ্য করে। Octavius Robinson is with a poetic mind, is a poet, an amiable young man, খুবই অমায়িক, gentle person who is hopelessly in love with Anne, অ্যানের প্রতি আসক্ত, but hopelessly, brother to Violet Robinson। এই অক্টেভিয়াস রবিনসন হচ্ছে ভায়োলেটের ভাই। রোব্যাক রামসডেন, an aging civil reformer, বয়স্ক ভদ্রলোক, যে নিজেকে মডার্ন দাবি করে কিন্তু আসলে মনের দিক থেকে সে খুবই রক্ষণশীল, ব্যাকডেটেড। এখন আমাদের এখানে মানে ক্লাস সিস্টেমটা যদি আমরা দেখি, যে এখানে মোটামুটি ধনী, সবচেয়ে ধনী রোব্যাক রামসডেন, মানে মোটামুটি রিচ, বেশ বেশ ভালো। মানে রোব্যাক রামসডেন হচ্ছে গার্জিয়ান অফ ভিক্টোরিয়ান সোসাইটি, মানে সে ইকোনমিক দিক থেকে অনেক পশ, অ্যাফ্লুয়েন্ট সিচুয়েশনে আছে। অ্যান হোয়াইটফিল্ডের বাবাও মোটামুটি রিচ। জন ট্যানার, তার ফ্যামিলিও অনেক রিচ। হেক্টর মেলন সম্পর্কে আমরা জানি তার বাবা হচ্ছে কোটিপতি, মানে আমেরিকান আইরিশ মিলিয়নিয়ার। পরবর্তীতে আমেরিকায় গিয়ে সে মানে কি হয়, হেক্টর মেলন আইরিশ আমেরিকান জেন্টলম্যান, সেও বড়লোক বাবার সন্তান। এদের মধ্যে ভায়োলেট রবিনসন, অক্টেভিয়াস রবিনসন, এরা দুজন হচ্ছে মিডল ক্লাস, এদের থেকে ইকোনমিক দিক থেকে একটু নিচে। এখন এই 6টা ক্যারেক্টার, আপনাদের কোনো ক্যারেক্টারের প্রতি কি কনফিউশন আছে? নো স্যার। এখন আমরা সামারিতে আরেকবার যাই, সামারিটা আমরা আরেকটু ভালো করে দেখি। Let's look at the summary. Mr. Whitefield has recently died, মানে নাটক যখন শুরু হয়, Mr. Whitefield already dead, recently died, স্যার And স্লাইডটা this- সকলে বেটার হতো।
স্লাইড দেখতে পাচ্ছেন না? না স্যার, চলে গিয়েছে। পাচ্ছি তো কি ও না আগের স্লাইড নেই স্যার। স্লাইড তো। তো আছে। তুই দেখ স্যারের নামে ও আচ্ছা, জি 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 জি, পেয়েছি। আমরা ওই ওভারঅল যে সামারিটা ওটা একটু বোঝার চেষ্টা করছি যে নাটকে কি হয়। Mr. Whitefield recently died and his will indicates that, মানে মারা যাওয়ার আগে সে উইল করে গেছে, তার মেয়ে দায়িত্ব কার, মেয়ের গার্জিয়ান হিসেবে সে দুইজনকে ঠিক করে দিয়ে গেল। His will indicates that daughter Anne should be left in charge of two guardian. তার এতদিন তার গার্জিয়ান ছিল সে নিজে, বাবা। মারা যাওয়ার পর তার মেয়ের গার্জিয়ান হচ্ছে দুইজন, একজন হচ্ছে রোব্যাক রামসডেন, অলরেডি আমরা জানি, a conventional person, very conventional, and John Tanner, a very revolutionary person. মানে দুইজন পুরো দুই রকম, দুইজন পুরো দুই মেরু, দুইজন পুরো উল্টো ক্যারেক্টারিস্টিক্স এর পার্সন। এদের দুইজনের মানে ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ আলাদা। রামসডেন, a venerable old man, venerable মানে respected, well respected in society, মুরব্বী, সম্মানিত মুরব্বী। রামসডেন, a venerable old man, distrust John Tanner. রামসডেন ট্যানারকে কোনো মতেই বিশ্বাস করে না, দেখতে পারেন দুই চোখে। এই ট্যানার হচ্ছে খুবই উচ্চশিক্ষিত, এলোকুয়েন্ট, কথা বলতে পছন্দ করে। খুব আমাদের ফ্রেন্ড সার্কেল এমন অনেক আছে না যারা হচ্ছে বক্তৃতা দিতে পছন্দ করে, হয়তো আপনারা আড্ডা দিতেছেন সেই সব কথা বলে যাইতেছে, সে হচ্ছে কথা বলতে খুব পছন্দ করে। বাচাল, অনেকে বাচাল বলতে পারে, কিন্তু জন ট্যানার আসলেই ভালো বক্তৃতা দিতে পারে, উইথ রেভলিউশনারি আইডিয়াস। আর জন ট্যানারের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই গুণধরা সমাজকে পরিবর্তন করা, টু রিফর্ম দিস ব্যাকডেটেড সোসাইটি। দুজন পুরো আলাদা। এখন দুজন সম্পূর্ণ আলাদা যদি হয় তাহলে কোনো কাজেই সেটা তারা একসাথে করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারপরেও অ্যান হোয়াইটফিল্ড গ্রহণ করে, অ্যান অ্যাকসেপ্টস ট্যানার অ্যাজ হার গার্ডিয়ান। অ্যান ট্যানারকে গার্ডিয়ান হিসেবে গ্রহণ করছে, যদিও দো ট্যানার ডাজন্ট ওয়ান্ট দ্য পজিশন এট অল, ট্যানার কখনোই হতে চায় না। তার মধ্যে আমরা দুইটা কারণ ডিসকাস করলাম। রোব্যাক রামসডেনের সাথে পাশাপাশি কোনো কিছু করা তার পক্ষে অসম্ভব, বিকজ জন ট্যানার হেটস রোব্যাক রামসডেন। আর দ্বিতীয় কারণ, সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, জন ট্যানার ইজ অ্যাফ্রেড অফ অ্যান হোয়াইটফিল্ড। কারণ জন ট্যানার ভালো করেই জানে যে বুদ্ধির দিক থেকে অ্যান তার থেকে অনেক বেশি অ্যাডভান্স। অ্যানের সাথে সে যদি থাকে, অ্যান শুধু তাকে ম্যানিপুলেটই করবে, ওকে ইউজ করে বিভিন্ন ফায়দা নেবে, সুবিধা নেবে। এজন্য ট্যানার অ্যানকে অ্যাভয়েড করার ট্রাই করে। ট্যানার ডাজন্ট ওয়ান্ট দ্য পজিশন এট অল। এখন অ্যান হচ্ছে ট্যানারকে খোঁচাতে পছন্দ করে, উত্তক্ত করতে পছন্দ করে। She also challenges Tanner's revolutionary beliefs with her own ideas. মানে অ্যান কম বুদ্ধিমতী না, ট্যানারকে যুক্তিতে হারিয়ে দেয় খুব ইজিলি। নাও তারপর, despite Tanner's professed dedication to anarchy, এখানে অ্যানার্কি বলতে আমরা বুঝি হচ্ছে নৈরাজ্য, বিশৃঙ্খলা, কিন্তু এখানে অ্যানার্কি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে রেভলিউশন, বিপ্লব। ট্যানার তার লাইফ বিপ্লবে উৎসর্গ করতে চায়। ট্যানার ওয়ান্টস টু রিফর্ম দ্য সোসাইটি, দ্যাট ইজ ওয়াই ট্যানার ওয়ান্টস টু ডেডিকেট হিজ লাইফ টু রেভলিউশন। যদিও সে বিপ্লবী, কিন্তু আমাদের অ্যান সে এতটাই গ্রেসফুল, এতটাই চার্মিং যে ট্যানার কোনোভাবেই তাকে আর অ্যাভয়েড করতে পারে না। এই জায়গাটা দেখেন, যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই যে আমি হাইলাইট করলাম, দেখা যাচ্ছে? জি স্যার। হি ইজ আনএবল টু ডিসার্ম অ্যান্ডস চার্ম। সে যতই অ্যানকে অ্যাভয়েড করার চেষ্টা করে, আলটিমেটলি অ্যান পারসুয়েডস হিম টু ম্যারি হার। শেষমেশ অ্যান ঠিকই
ট্যানারকে কনভিন্স করে বিয়ে করতে। Choosing him over her more persistent suitor, a young man, Tanner's friend named Octavius Robinson. ট্যানার কিন্তু একদম লাস্ট সিন পর্যন্ত, নাটকের লাস্ট সিন পর্যন্ত অ্যাভয়েড করার চেষ্টা করে, আর অক্টেভিয়াস একদম লাস্ট সিন পর্যন্ত ট্রাই করে অ্যানকে কনভিন্স করার। অ্যান অক্টেভিয়াসকে হ্যাঁও বলে না, নাও বলে না, অ্যান মানে অক্টেভিয়াসকে ঝুলায় রাখে, মানে ওকে আশকারা দেয়, কিন্তু ওকে হ্যাঁও বলে না, নাও বলে না। সেই সাহসে স্যার এখানে পারসিস্টেন্ট সুইটারটা কি বোঝাচ্ছে? পারসিস্টেন্ট মানে হচ্ছে লেগে থাকে, যে হচ্ছে মানে লেগে থাকে। পারসিস্টেন্ট সুইটার মানে হচ্ছে ধরেন কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, তখন ওই ছেলে হচ্ছে ওই মেয়ের সুইটার। আর পারসিস্টেন্ট সুইটার মানে হচ্ছে মানে বিয়ে করবেই একদম। কিছু ছাড়েই না একদম এরকম। পারসিস্টেন্ট মানে হচ্ছে খুবই ডিটারমাইন্ড। আমাদের এই নাটকের মানে মেইন অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে অ্যান ট্যানার রিলেশনশিপ। অ্যান ট্যানারকে পছন্দ করে, ট্যানার হচ্ছে অ্যানকে ভয় পায়, পালাইতে চায়। আমরা এই নাটকে পরবর্তীতে নেক্সট লেকচারে দেখব হচ্ছে ট্যানার লিটারালি সে গাড়ি নিয়ে দৌড় দেয়, রেস, এবং অ্যান করে ট্যানারের পিছু পিছু গাড়ি নিয়ে ঘোরে। আমাদের ওই যে নিড ফর স্পিড, তারপরে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেন না, গাড়ি চেজ করে, জি স্যার। ওইরকম দেখবেন এই নাটকে গাড়ি চেজ হচ্ছে, নায়ক পালাচ্ছে, নায়িকা ওর পিছে পিছে গাড়ি নিয়ে ছুটছে, নায়ক পালাচ্ছে, নায়িকা শুধুমাত্র দেশ পার হয়ে অন্য দেশে চলে যায়, নায়িকা পিছে পিছে যায়, মানে এইরকম চেজ। টম এন্ড জেরি চেজ, চেজ যেরকম হয় সেরকম অ্যান চেজেস ট্যানার, ট্যানার গাড়ি নিয়ে পালায়, অ্যান ট্যানারের পিছু পিছু দৌড়ায়, আর অক্টেভিয়াস অ্যানের পিছু। প্রথমে ট্যানার কোনোভাবেই অ্যানকে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি না, কারণ ট্যানারের বিশ্বাস হচ্ছে ম্যারেজ মিনস দ্য এন্ড অফ রিভলিউশন। সে বিপ্লবে তার নিজের জীবনকে উৎসর্গ করতে চায়, এই জন্য সে বিয়ে করতে চায় না। বাট অ্যান হচ্ছে টার্গেট, সে ট্যানারকে বিয়ে করবেই, যেভাবেই হোক সে বিয়ে করবে, সে পরিস্থিতি যেভাবে হোক ম্যানিপুলেট করে চেঞ্জ করে, মানে এমন কোনো টেকনিক নাই যে সে বাদ রাখে, সে আলটিমেটলি ট্যানারকে একদম বাধ্য করে রাজি করায়, অলমোস্ট জোর করে। আর অক্টেভিয়াস হি ইজ রিয়েলি ইন লাভ উইথ অ্যান, সে প্রথম থেকেই হোপলেসলি ইন লাভ উইথ অ্যান। অ্যান ওকে হ্যাঁও বলে না, নাও বলে না, ওকে একদম রিজেক্ট করে না, আবার একসেপ্টও করে না, ঝুলিয়ে রাখে একদম লাস্ট পর্যন্ত গিয়ে অক্টেভিয়াস ইজ হার্ট ব্রোকেন। তাহলে এই হচ্ছে আমাদের মেইন অ্যাকশন, অ্যান ট্যানার রিলেশনশিপ। আরেকটা সাব প্লট আছে আমাদের, যেটা একটু আগে বললাম, যে ভায়োলেট ভার্সেস হেক্টর মেলন। ভায়োলেট আর হেক্টর মেলন তারা নাটকের শুরুতেই তারা অলরেডি সিক্রেটলি ম্যারিড, এবং শেষের দিকে তারা এই সিক্রেট রিভিল করে, এবং বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে কি করে, ভায়োলেট এস্টাবলিশড হিজ পজিশন। তাহলে এই দুইটা রিলেশনশিপ ম্যাচুরিটি, এটা হচ্ছে আমাদের নাটকের অ্যাকশন, the main action of the play, main plot, subplot। এটা পরবর্তীতে আমাদের আরো ক্লিয়ার হবে। এখন আজকের লেকচারে কোন পার্ট কি আপনাদের বুঝতে কি সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে বলতে পারেন। আজকে আমাদের লেকচারের ফোকাস ছিল স্যার ডিজারামের অন্য সিনোনিমস কি হতে পারে? এই যে হি Disarm। ইজ আনএবল টু ডিজার্ম, হ্যাঁ হি ইজ আনএবল টু ডিজার্ম আর্মস আচ্ছা চার্ম। দেখেন, ডিজার্ম শব্দটা কোত্থেকে আসছে? ডিজার্ম শব্দটা আসছে হচ্ছে আর্ম থেকে, ARM, আর্ম। আর্মের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে অস্ত্র আর একটা হচ্ছে হাত। ডিজার্ম মানে হচ্ছে কারো হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া, আর ডিজার্ম মানে হচ্ছে কাউকে নিরস্ত্র করা, মানে কাউকে অ্যাভয়েড করা। এখানে পরাজিত করা। হ্যাঁ, ওটা ডিফিট না, এটা হচ্ছে মোর অর লেস অ্যাভয়েড করা,
আমরা এখানে ডিজার্মের পরিবর্তে অ্যাভয়েড লিখতে পারি। ইগনোর, আরেকটা শব্দ হচ্ছে ইগনোর, বা ডিনাই করা। ডিনাই, ইগনোর, অ্যাভয়েড। আপনি এখানে ডিজার্মের পরিবর্তে ইগনোর বা অ্যাভয়েড ইউজ করতে পারেন। মানে এই হচ্ছে আমার মোটামুটি কাহিনী গল্পের। এটাই হচ্ছে আমাদের আজকে টার্গেট ছিল, মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। This was our more or less focus of today's lecture. মানে মোটামুটি আমরা কি কি পেলাম আজকে, আমরা একটু দেখি। জর্জ বার্নার্ড শ, তার কন্ট্রিবিউশন ইন লিটারেচার, সাহিত্যে ওনার অবদান সম্পর্কে আমরা একটু কথা বললাম, যে হি ইজ লুকিং ফর পোর্ট্রায়াল অফ আলটিমেট রিয়ালিটি। হেনরি কিপসন দ্বারা অনুপ্রাণিত, কিভাবে নাটকে বাস্তবতাকে দেখানো যায় আর নাটকের মাধ্যমে আমাদেরকে শেখানো, টিচিং আস সামথিং, giving us his message about politics, society and religion. আমাদের এই ফার্স্ট স্লাইডে এই জর্জ বার্নার্ড শ স্লাইডে আমাদের ফোকাস হচ্ছে এই ফোর্থ পয়েন্টটা, যেটা আমি হাইলাইট করলাম। এটা আমরা আরেকবার দেখে নেই। George Bernard Shaw is influenced by Henrik Ibsen, sought to introduce a new realism into English language drama. উনি হচ্ছে নাটকে বাস্তবতাকে নিয়ে আসতে চাচ্ছেন, using his plays as a vehicle to disseminate. আপনারা চাইলে disseminate এর সিনোনিম ইউজ করতে পারেন। আপনারা disseminate এর আরেকটা হচ্ছে ডেলিভার হতে পারে, তারপর প্রোপাগেট হতে পারে। ডিসেমিনেট মানে হচ্ছে বিতরণ করা, অ্যানাউন্সড করা। স্প্রেড হতে পারে। এক্সপ্রেস মানে হচ্ছে আমি এটা হচ্ছে আমরা মাঝে মাঝে করি না, লিফলেট বিতরণ করি না, অ্যানাউন্সড leaflet করা, দেই না? বিতরণ করা মানুষে মানুষে বিতরণ করা, অ্যানাউন্স তো আছে। স্প্রেডটা হয় না। হ্যাঁ, স্প্রেড, ভেরি গুড, SPREAD, স্প্রেড। spread his political, social and religious ideas, মানে ওনার ফিলোসফি প্রচার করা, মানে উনি আমাদেরকে শেখাতে চাচ্ছেন। আর একই সাথে উনি মানে এস্টাবলিশড যে রুল সেগুলোকে, হিপোক্রেসি আছে, দিস আর হিপোক্রিটিক্যাল, উনি মুখোশ উন্মোচন করতে চাচ্ছেন। আমাদের পরের স্লাইডে ফোকাস হচ্ছে এই যে সামারি, মানে কাহিনীটা কি, খুব সংক্ষেপে ম্যান এন্ড সুপারম্যানে কি ঘটে। এটা মানে আমাদের যদি কেউ আপনি যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যান, ম্যান এন্ড সুপারম্যান খুবই মানে ফেমাস, এটা অনেকেই আপনাকে বলতে পারে যে ম্যান এন্ড সুপারম্যানের ঘটনা কি, আমাকে একটু সংক্ষেপে বলো। এটা হচ্ছে খুবই সংক্ষেপে এখানে লেখা, যে বাবা মারা যাওয়ার আগে তার মেয়ের জন্য দুইজন গার্জিয়ান ঠিক করে যায়। দুইজন গার্জিয়ান সম্পূর্ণ উল্টো মেরু, দুই রকম। একজন হচ্ছে খুবই রক্ষণশীল, খুবই কনজারভেটিভ, আর একজন হচ্ছে খুবই মডার্ন। একজন হচ্ছে খুবই ব্যাকডেটেড, খুবই মডার্ন। এখন খুবই ব্যাকডেটেড আর খুব মডার্ন, তারা তো একসাথে কোনো কাজ করতে পারে না, বাট তারপরও যে অ্যান আমাদের নায়িকা, সে একসেপ্ট করে দুজনকেই গার্জিয়ান হিসেবে। কিন্তু ট্যানার যে খুবই মডার্ন, সে কোনোভাবেই অ্যানের দায়িত্ব নিতে চায় না, কারণ জানে অ্যান হচ্ছে খুবই ভেজাইলা মানুষ, খুবই প্রবলেমেটিক গার্ল, সে বিপদে ফেলবে, সবকিছুতেই বিপদে ফেলবে। এর জন্য ট্যানার অ্যানকে অ্যাভয়েড করার চেষ্টা করে। অ্যান হচ্ছে ট্যানারকে খালি খোঁচায়, উত্তক্ত করে। স্যার এখানে র্যামস্টেন তো হচ্ছে ব্যাকডেটেড মেন্টালিটি ছিল, তো যেহেতু ওর গার্ডিয়ান ছিল, তো এখানে কোনো হচ্ছে গিয়ে প্রবলেম হয়নি ওদের বিয়ের ক্ষেত্রে, অ্যান এন্ড টেনারের ক্ষেত্রে, কজ ও তো পছন্দ করতো না, কেউ কাউকে পছন্দ করতো না। হ্যাঁ, এটা তো দেখবেন, এটা যখন আপনারা নাটকটা যখন পড়বেন আপনারা, তখন দেখবেন আরো ভালো বুঝতে পারবেন। আমি আপনাদের জাস্ট গাইড দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো মাথায় রাখলে নাটকটা পড়ার সময় বুঝতে সুবিধা হবে। মানে ট্যানার একদম লাস্টে গিয়ে এমন একটা দৃশ্য আছে, ট্যানার বলে আই উইল নেভার ম্যারি ইউ, অ্যান বলে ইয়েস ইউ উইল ম্যারি মি, নো আই উইল নট ম্যারি ইউ, ইয়েস ইউ উইল ম্যারি মি।
ট্যানার বলে নো নো নো, অ্যান বলে ইয়েস ইয়েস ইয়েস। আমি আপনাদেরকে দেখাবো এই স্যার পার্টটা। আমরা এমনটা অনেকটা ফেসবুক ট্রোলে দেখি, না করতেই হবে। হ্যাঁ ইউটিউবে আছে মানে তো, না, ইউটিউবে এখানে হচ্ছে দেখি। নর্মালি কি হয়, ছেলে বলে না, নর্মালি ছেলেরা থাকে এই জায়গায় যে মেয়েকে বলে যে রাজি হইতেই হবে, আর এখানে স্যার হচ্ছে এখন ফেসবুক ট্রোলে মেয়ে- মেরেই বলে। আচ্ছা, এটা তো তাহলে আপনাদের মোটামুটি আইডিয়া আছে যে এই হচ্ছে মানে আমাদের মেইন প্লট, যে নায়িকা নায়ককে বিয়ে করতে চায়, এর জন্য সে সমস্ত রকম প্ল্যান প্রোগ্রাম করে রাখে, খুবই ডিপ লেভেলের প্ল্যান, একদম গডফাদার লেভেল প্ল্যান, দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন। মানে কিভাবে পরিস্থিতি ম্যানিপুলেট করে নায়ককে বাধ্য করে, মানে খুবই মানে অ্যান হোয়াইটফিল্ড রিয়েলি জিনিয়াস ক্যারেক্টার। মানে ট্যানার কোনোভাবেই বিয়ে করবে না, কিন্তু অ্যান রাজি করিয়েই ছাড়লো শেষমেশ। এটা হচ্ছে মেইন প্লট। আরেকটা প্লট হচ্ছে ভায়োলেট, হেক্টর, মেলন তারা বিয়ে করে ফেলছে, কিন্তু এখনই বলতে পারছে না, বললে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এখন ভায়োলেট বলতেছে যে আমার পক্ষে এই গরিবালা হালে থাকা সম্ভব না, আমরা বরং চুপ থাকি, পরবর্তীতে সিচুয়েশন আমি কন্ট্রোল করে সব ঠিক করে দেবো। দেখা যায় যে আলটিমেটলি আমাদের দুইজন ফিমেল ক্যারেক্টারে, অ্যান হোয়াইটফিল্ড, ভায়োলেট রবিনসন, তারা দুইজনই শেষে গিয়ে মোটামুটি স্টেবল একটা পজিশনে যায়। মানে এটা হচ্ছে আপনারা হচ্ছে কমেডি। কমেডির আমরা দুইটা মিনিং পাই, একটা কমেডি হচ্ছে হাস্যকর কমিক, আরেকটা হচ্ছে মিলনাত্মক। এখানে কমেডি হচ্ছে মানে মিলে যায়, আমাদের নায়ক নায়িকা মিলে যাচ্ছে, সাইড নায়িকা সাইড নায়ক তারা মোটামুটি স্টেবল পজিশনে চলে যাচ্ছে, একটা কমেডি। এরপর একটু একদম মানে বললাম না যে জর্জ বার্নার্ড শর নাটক হচ্ছে দুইটা লেভেল, একটা হচ্ছে আপনাকে এন্টারটেইনমেন্ট দিবে, আপনাকে বিনোদন দিবে, আরেকটা হচ্ছে আপনাকে কিছু মেসেজ দিবে। আজকে আমরা ডিসকাস করলাম হচ্ছে এই, স্যার এখানকার মেসেজটা এক কথায় কি বলা যায়? এই এটা আমরা ড্রামার মেসেজ। নেক্সট লেকচারে। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্ত। আজকে আমরা জাস্ট জানলাম মোটামুটি ওভারঅল কি হয় না, আমরা ক্যারেক্টার গুলো মোটামুটি জানি, কি ঘটে মোটামুটি জানি। আপনারা একটু আপনাদের নাম, আইডি, ব্যাচ একটু দিয়ে দিবেন চ্যাটে কাইন্ডলি। স্যার ফেসবুকেরটা না এখানে এখানেই দিয়ে দেন, এখানে এটা সেভ থাকবে। দিয়ে দিছি। আচ্ছা, আজকে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমরা যদি আমাদের ওই মানে প্ল্যানটাতে যাই, এটা হচ্ছে ওভারঅল ইন্ট্রোডাকশন অফ ম্যান অ্যান্ড সুপারম্যান, মানে ঘটনা কি ঘটে। জি স্যার। নেক্সট ক্লাসে আমরা একই সাথে ফিলোসফিটাও কিছু ডিসকাস করব, আর হচ্ছে অ্যাক্ট ওয়াইজ আমরা মোটামুটি একটু আইডিয়া নেব যে ফার্স্ট অ্যাক্টে কি হয়, সেকেন্ড অ্যাক্টে কি হয়। বাট আমাদের কিন্তু এই লেভেলে কাহিনীটা গুরুত্বপূর্ণ না, কাহিনীর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিলোসফিটা। মানে আমাদের এই 20th সেঞ্চুরি লিটারেচার 2 তে আমরা শুধুমাত্র এই ন্যারেটিভ বা স্টোরি নিয়ে মানে আমরা মাথা ঘামাবো না, আমাদের ফোকাস হচ্ছে ফিলোসফি। কি বুঝাতে চাচ্ছেন জর্জ বার্নার্ড শ, কি বুঝাতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন। আমি এর মধ্যে আপনারা চেষ্টা করবেন টেক্সট যদি কোনোভাবে জোগাড় করা যায়, পরিস্থিতি যেহেতু ভালো না, আপনারা ট্রাই করবেন হচ্ছে অনলাইনে আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, পিডিএফটা আমার হচ্ছে পিডিএফ আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। নেক্সট ক্লাস আমাদের বুধবার 11:30 থেকে ইনশাল্লাহ শুরু করে দিব। এর মধ্যে এই যে আজকের ক্লাসটা তো রেকর্ডেড, এটা আমি আবার আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। স্যার স্লাইডটা দিয়ে দিবেন না? স্লাইডটা অবশ্যই দিয়ে দিব। আচ্ছা। নেক্সট ক্লাসে আমাদের ফোকাস হচ্ছে ফিলোসফি, আমরা ফিলোসফিতে চলে যাব। ওটার আমি হ্যান্ডআউটটা আমি আপনাদেরকে আগেই দিয়ে দিব, আপনারা মোটামুটি চোখ বুলাবেন, আমি নেক্সট ক্লাসে আমরা ওটাতে আস্তে আস্তে যাব। আজকে ক্লাসের আমার ফোকাস ছিল এইটাই। এখান থেকে আমরা কিন্তু দুটো শর্ট নোট পাচ্ছি। একটা শর্ট নোট হচ্ছে কন্ট্রিবিউশন অফ জর্জ বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শর কন্ট্রিবিউশন, কেন উনি ইম্পর্টেন্ট আমাদের লিটারেচারে, জর্জ বার্নার্ড শকে কেন আমরা বলছি সেকেন্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট।
আর এর পরবর্তীতে আমরা নিয়ে আসব আমরা কি পেলাম আজকে। ক্যারেক্টার গুলো সম্পর্কে হালকা একটু জানলাম, মানে ডিপ লেভেলে আমরা এখনো জানিনি। আর জানলাম হচ্ছে ওভারঅল কাহিনী সংক্ষেপে, যে কি হয় কি ঘটে। আজকে এটা একটু রিভাইজ করেন, নেক্সট ক্লাসে আমরা আর একটু ডিপ লেভেলে যাব ইনশাআল্লাহ। সুমাইয়া তিশা এখানকার কমেন্ট বক্সে নাম আইডি দিতে বলছে, ফেসবুকের পেজে না, ফেসবুক আই মিন হচ্ছে মেসেঞ্জারের গ্রুপে না। অনেকে মেসেঞ্জার এখানে গ্রুপে এখানে নাম আইডি দিচ্ছে। এখানে দেখবেন, এখানে আমাদের ওপরে দেখবেন এই যে চ্যাট চ্যাট ওরা উইথ অলরেডি লিভ এভরিওয়ান আছে নিয়েছে। ওটাতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে। আচ্ছা ওকে, যদি কোনো আমি এটা অ্যাভেলেবল করে দেবো, আপনারা এটা দেখতে পারবেন পরবর্তীতে। যদি কোনো কনফিউশন থাকে ডিসকাস করতে পারেন 2-3 মিনিট হালকা। কোনো কোয়েশ্চেন থাকলে ফরহান, কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। যদি কোনো প্রবলেম হয় কনফিউশন হয় সাথে সাথে আমাকে জানাবেন, ঠিক আছে? এটা আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে। ওকে, তাহলে আপনাদের এই কোর্সে দেখা হবে ইনশাল্লাহ বুধবার 11:30টায়। আচ্ছা স্যার। ভালো স্যার একটা থাকবেন। রিকোয়েস্ট ছিল। জি জি আসসালামু বলেন। স্যার এই ক্লাসের লিঙ্কগুলো যদি গুগল ক্লাসরুমেও শেয়ার করতেন তাহলে ভালো হতো। আমি এটা রেকর্ডেড এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। না রেকর্ডেডটা না স্যার, যে ক্লাস শুরু হওয়ার আগে যে মিটের লিঙ্কটা দেন। মানে এই মিটের লিংকটা ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে? জি গুগল ক্লাসরুমে তো অলরেডি লিংক থাকেই, ওখানে ক্লিক করলে আপনি সরাসরি চলে আসবেন। গুগল ক্লাসরুমে গেলে দেখবেন একটা লিংক আছে, ওটাতে ক্লিক করলে এখানে সরাসরি চলে আসবেন। তারপর আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা এই লিংকের প্রয়োজন হয় না, গুগল ক্লাসরুমে ঢুকে আপনার হচ্ছে ফরহান, হ্যাঁ হ্যাঁ গুগল ক্লাসরুমে ঢুকলেই হবে। যখন আমাদের এই উপরে হচ্ছে ভিডিওর একটা অপশন থাকে, ওইটাতে ক্লিক করলে ডিরেক্টলি মিট এইটা ক্লাসে অ্যাটেন্ড করা যায়, লিংকের দরকার হয় না। মানে ঠিক আছে, গত সেমিস্টারে তো অনেকে একবার এক এক লিংক দিয়ে। না, আচ্ছা এটাতে ঠিক আছে, প্রয়োজন টেনশনের হচ্ছে না। কিছু নাই। ঠিক আছে, মানে এর আর কনফিউশন হবে না, আপনি টেনশন করবেন না। ঠিক আছে ওকে। আর যদি কোনো কনফিউশন থাকে মানে আপনারা আমাদের আমাদের গুগল ক্লাসরুমে পোস্ট করতে পারেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে যে কোনো একটাতে পোস্ট করলেই হবে। আমাকে মানে একটু নক করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি সব অ্যাভেলেবল করে দেবো। তাহলে আজকে আসি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।